হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানাত বলছি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিওলজি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে দেখা যাচ্ছে? যদি আমাকে শোনা এবং দেখা যায়, প্লিজ আমাকে একটু কমেন্টসে জানান। হ্যালো, হ্যালো এভরিওয়ান, ক্যান ইউ হেয়ার মি? এনিবডি দেয়ার? হ্যালো, so welcome to my today's discussion. Actually, I am requested to discuss about the blood pressure regulatory system. Okay. আমার মনে হয় যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন, যারা সেকেন্ড ইয়ার আছেন তারা তো অলরেডি প্রফ এক্সামিনি, অর্থাৎ তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমটা অলরেডি শেষ। প্লাস ফার্স্ট ইয়ারেও যারা আছেন, বর্তমানে কিন্তু লকডাউন চললেও দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপে অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু আপনারা অলরেডি আমার মনে হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ করে ফেলেছেন বেশিরভাগ স্টুডেন্টই। হ্যাঁ, অনেকেই জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি। ওকে, ফাইন, ওয়ালাইকুম সালাম। তো সবাইকে আজকে আমার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি ব্লাড প্রেশার রেগুলেশন নিয়ে আলোচনায়। আমি এমনিতে সবসময় যখন কোনো কার্ড শুরু করি মেডিকেল কলেজে, শুরুতেই তাদের আমন্ত্রণ জানাই সেই কার্ডে। তো এত আমন্ত্রণ জানাতে জানাতে লাস্টে স্টুডেন্টটা বিরক্ত হয়ে যায়। যা হোক, ওকে, ফাইন। আমি মনে হয় আমার আলোচনাটা আগায় নিয়ে যাই, নাকি আমার যেটা আলোচনার বিষয়। হ্যাঁ, আমি আসলে আলোচনাটা করতে চাই মেইনলি ফোকাস রেখে, যেহেতু প্রফেশনাল এক্সামের সামনে, সেই দিকটা বিবেচনা করে আলোচনা করব। যেন যারা প্রফেশনাল এক্সামিনি আছে, ফার্স্ট প্রফ এক্সামিনি, প্লাস যারা ফার্স্ট ইয়ার অলরেডি সিবিএস পড়া হয়ে গেছে, ব্লাড প্রেশার সিস্টেম আমার মনে হয় অলরেডি পড়া শেষ, তো তাদের আশা করি উপকার হবে আর কি। তো আমি ব্লাড প্রেশার পুরাটাও আলোচনা করব না আজকে, এই গ্রুপটাতে আমি আজকে প্রথম। তো আমি সরাসরি ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। ওকে, আমার মনে হয় রেগুলেশনটা অনেকেই ভালো পারেন, আবার অনেক স্টুডেন্টই এটা নিয়ে প্রবলেম ফেস করে। হ্যাঁ, যেমন আমি স্টুডেন্ট লাইফে আমার খুব ঝামেলা হইতো, কারণ আমি খুব একটা ভালো স্টুডেন্ট অবশ্য ছিলাম না। এখনকার আপনারা অনেক ট্যালেন্ট, প্লাস আপনাদের আসলে শেখারও অনেক সোর্স, বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন টিচারের লেকচার আপনারা পাচ্ছেন, আপনারা আসলে অনেক লাকি। আমাদের সময় আসলে এতটা ওপেন সোর্স ছিল না, আর স্যারদের কাছে সরাসরি প্রশ্ন করতেও কিছুটা ভয় পাইতাম, বকা খাওয়ার ভয়ে। তো যা হোক, আমার মনে হয় এখন স্টুডেন্ট টিচার সবাই খুব ফ্রেন্ডলি, আমার কাছে খুব পজিটিভ মনে হয় আমার কাছে।
ওকে, ঠিক আছে। তাহলে আমি ব্লাড প্রেশার রেগুলেশন নিয়ে কথা বলি। শুরুতেই আমি যেটা বলতে চাই যে ব্লাড প্রেশার রেগুলেশন ইটস এ ফান্ডামেন্টাল physiological process for the survival. Okay, and it is a very important vital sign in the clinical examination. আমি এটার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, সার্ভাইভালের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্লাস ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনারা সবাই দেখবেন যে ব্লাড প্রেশার এটা একটা ভাইটাল সাইন। সো ব্লাড প্রেশারটাকে সবসময় একটা অপটিমাম লেভেলে মেনটেন করা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ ইউ উইল বি ফল ইন ইউর লাইফ উইল বি ফল ইন এ ট্রাবল or a life threatening condition you may face. ওকে, তো যাই হোক, আমরা তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা এখন একটু ভিতরের দিকে যাই। তো শুরুতেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু নর্মাল ব্লাড প্রেশারটা সম্পর্কে জেনে নিই, যদিও আমরা সবাই জানি। জাস্ট ফর রিক্যাপিচুলেশন, তো আমরা সিস্টোলিক যে ব্লাড প্রেশার আছে সেটা থেকে যদি আমি বলি নর্মাল ভ্যালু, দ্যাট ইজ 110 to 119, না সরি, 100 থেকে 119 মিলিমিটার অফ মার্কারি, এটা নর্মাল বলা হচ্ছে। হ্যাঁ, 120 থেকে 139, 120 টু 139 মিলিমিটার অফ মার্কারি, এটাকে বর্তমানে বলা হচ্ছে প্রি হাইপারটেনশন। এবং যদি 140 বা তার উপরে সিস্টোলিক প্রেশার চলে যায় তাহলে সেটাকে বলবো আমরা, সেটা কিন্তু হাইপারটেনশন ক্যাটাগরিতে চলে যাচ্ছে, গ্রেড 1। ওকে, তো এই প্রি হাইপারটেনশনটা কিন্তু বর্তমানে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যেমন প্রি ডায়াবেটিসের মতো বলা যায় যে সাইলেন্ট কিলার। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না কিন্তু ভিতরে ভিতরে আমাদের কিন্তু অনেক ক্ষতি করে ফেলছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে সিস্টোলিক প্রেশার ডিপেন্ডস অন কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, কার্ডিয়াক আউটপুট যদি কমে সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সিস্টোলিক প্রেশারকে এফেক্ট করবে বা ইনফ্লুয়েন্স করবে, সেটা হচ্ছে আর্টারিয়াল কমপ্লায়েন্স। ওকে, আর্টারিয়াল কমপ্লায়েন্স বলতে আসলে বোঝানো হচ্ছে যে ইলাস্টিসিটি অফ দ্য আর্টারিয়াল ওয়াল। আপনারা জানেন যে ইলাস্টিক ভেসেলস আছে যেটার ওয়েন্ট কেসেল ইফেক্ট আছে, সেটা কিভাবে সিস্টোলিক প্রেশারকে এফেক্ট করে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে দেখেন যখন হার্টটা সিস্টোলে যায়, হ্যাঁ, সাডেন কন্ট্রাকশনে যাচ্ছে, তখন ব্লাডটা ইজেক্ট হচ্ছে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট যখন প্রডিউস হচ্ছে, এই কার্ডিয়াক আউটপুটটাকে ভেসেলে অ্যাকোমোডেট করার জন্য ভেসেলটাকে কিন্তু একটু কি হইতে হয়, ইলাস্টিক ভেসেলগুলো তখন কি হয়, এক্সপ্যান্ড হয়। হ্যাঁ, যার কারণে এই যে প্রেশারটা, হার্ট যে ফোর্সে ব্লাডটাকে ইজেক্ট করলো সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। কিন্তু যদি এই ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই কার্ডিয়াক আউটপুটটাকে তখন অ্যাকোমোডেট করতে পারবে না, তখন কিন্তু সিস্টোলিক প্রেশার বেড়ে যাবে। So arterial compliance is a very important factor that may affect the systolic pressure. যেমন আমরা বলতে পারি with the advancement of the age, there is increase in systolic blood pressure. Also diastolic pressure বাড়ে, আমি একটু পরেই বলছি। তবে সেটার এটা একটা কারণ যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই যে ইলাস্টিসিটি বা আর্টেরিয়াল কমপ্লায়েন্সটা কমে যাচ্ছে, তখন যে কার্ডিয়াক আউটপুটটাকে সে ডিউরিং সিস্টোল অ্যাকোমোডেট করতে পারছে না, সো ওই সময় ভেসেলের ওয়ালে প্রেশারটা বেশি পড়তেছে। হ্যাঁ, সেইটাই তো সিস্টোলের সময় যে প্রেশার সেইটাই তো সিস্টোলিক প্রেশার। ওকে, ওকে, আমাদেরকে দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট affect the systolic pressure. Also arterial compliance is an important issue that may affect the systolic pressure. ওকে, এটা গেল হচ্ছে সিস্টোলিক প্রেশার। এখন ডায়াস্টোলিক প্রেশারে আসি। ডায়াস্টোলিক প্রেশার যদি আমি বলি নর্মাল ভ্যালু, এটা হচ্ছে 60 থেকে 79 মিলিমিটার অফ মার্কারি, নর্মালি বলছি। আর 80 টু 89 এটাকে বলতেছি প্রি হাইপারটেনশন স্টেজ। ওকে, আর 90 বা 90-র উপরে গেলেই আমরা বলছি হাইপারটেনশন। ওকে, so diastolic blood pressure is actually depends on peripheral resistance. ওকে, আমরা বাই দিস টাইম আমার মনে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো জানেই, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছেন তারা সবাই জানেন হোয়াট ইজ পেরিফেরাল রেজিস্ট্যান্স। ওকে, সো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ related with the peripheral resistance, or diastolic blood pressure is affected significantly by the change of peripheral resistance. ওকে, তাহলে আমি জাস্ট একটু পেরিফেরাল রেজিস্ট্যান্স সম্পর্কে তারপরে একটু আইডিয়া দেই। সিম্পলি যদি বলি যে ইট ইজ দ্য
resistance offered by all the systemic vasculature, all the systemic vasculature to the flow of blood. যখন ব্লাডটা ভেসেলের ভিতর দিয়ে যাচ্ছে, সিস্টেমিক ভেসেলের ভিতর দিয়ে যে ভেসেলই হোক না কেন, সে কম বেশি রেজিস্ট্যান্স দিবে। তো এইটা কি আসলে বলা হচ্ছে যে পেরিফেরাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, তবে মেইন রেজিস্ট্যান্সটা প্রডিউস করে হচ্ছে, আপনারা সবাই জানেন যে আর্টারিওল। আর্টারিওল ইজ দ্য মেইন সেট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স। বিশেষ করে স্মল আর্টারিওল, আর্টারিওল, মেটা আর্টারিওল, দিজ আর দ্য রেজিস্ট্যান্স ভেসেল। আপনারা ভেসেলের ক্লাসিফিকেশন নিশ্চয়ই বাই দিস টাইম আপনারা জানেন। তো যা হোক, মেইনলি এই সমস্ত আর্টারিওলের ওয়ালে স্মুথ মাসেল বেশি থাকে, অ্যান্ড দে আর অলসো ইনারভেটেড বাই দ্য সিম্প্যাথেটিক নার্ভ। সো তারা কনস্ট্রিকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে আর্টারিয়াল যে লুমেনের যে ডায়ামিটারটাকে তারা রেগুলেট করে। অর্থাৎ ডায়ামিটার কমে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, হ্যাঁ, আবার ডায়ামিটার বেড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যাবে। অর্থাৎ যদি ভেসোকনস্ট্রিকশন হয় তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, আর পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। যদি ভেসো ডাইলেটেশন হয় তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। যাক, এখানে আমি আর বেশি আমার আলোচনা ফার্দার ইনক্রিজ আগাবো না। ওকে, এখন কিছু ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশনস হতে পারে ব্লাড প্রেশারে, সেটা আমরা নর্মালি মনে করব। যেমন ধরেন এজ, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য এজ ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। কারণ কি, এজের সাথে সাথে আমি যেটা বললাম আর্টেরিয়াল কমপ্লায়েন্স কমে যাচ্ছে, ইলাস্টিসিটি কমে যাচ্ছে, তাই না? তারপরে ধরেন গুলো চলতে যত বয়স বাড়ছে আলটিমেটলি কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে। আমাকে একদিন একটা আমার স্টুডেন্ট প্রশ্ন করলো, স্যার ছোট বাচ্চাদের তো হার্ট রেট অনেক বেশি, হার্ট রেট বেশি হলে কার্ডিয়াক আউটপুট বেশি, কার্ডিয়াক আউটপুট বেশি হলে তো ব্লাড প্রেশার বেশি হওয়ার কথা, কিন্তু চিলড্রেনে বা এটা অ্যাডাল্ট ইয়াং সরি চিলড্রেনে তো ব্লাড প্রেশার কম থাকে। তো আসলে কি বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের কিন্তু বিশেষ করে হার্ট রেট দেখবেন অনেক ফাস্ট, কিন্তু তাদের কিন্তু কার্ডিয়াক আউটপুট কম থাকে। ফোর্স অফ কন্ট্রাকশন, হ্যাঁ ফোর্স অফ কন্ট্রাকশন এতটা অ্যাডাল্টের মতো একটা স্ট্রং থাকে না, যদিও তাদের হার্ট রেট বেশি। সো এই জন্য কিন্তু তাদের প্রেশারটা অত বেশি থাকে না। ওকে, যা হোক, আপনারা নিশ্চয়ই ফ্রাঙ্ক স্টার্লিং লও জানেন। ওকে, তো এজ একটা ফ্যাক্টর। দেন সেক্স, খুব কমনলি আমরা বলি যে মেল ফিমেল কি ভ্যারিয়েশন আছে। ফিমেলে আমরা কি বলি, কি ব্লাড প্রেশারটা 5 থেকে 10 মিলিমিটার কম থাকে। হুট করে আপনার এক্সামিনার প্রশ্ন করে বললো, বলো তো বাবা ফিমেলে প্রেশার কম থাকে কেন? এই তো আপনি একটা বিপদের মধ্যে পড়ে গেলেন, তাই না? বলেন কি এতক্ষণ তো ভালো ছিলেন, আপনি আবার এই প্রশ্নটা করে ঝামেলা পাকাই দিছে। শোনেন, ফিমেলের একটা খুবই আল্লাহর মানে বিশেষ উপহার, এমন হরমোন আল্লাহ ফিমেলে দিছে, এস্ট্রোজেন প্রজেস্টেরন। আলহামদুলিল্লাহ পড়েন, এটা অন্তত রিপ্রোডাক্টিভ এজে এই এস্ট্রোজেন প্রজেস্টেরন আপনাকে অনেক উপকার করবে। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, তো প্রজেস্টেরন হচ্ছে ভেসেলের যে স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, তাহলে কি পেরিফেরাল রেজিস্ট্যান্স কমাবে না? আর আলহামদুলিল্লাহ এস্ট্রোজেন অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসকে ঠেকাই রাখতেছে। তার মানে যতদিন ফিমেলরা রিপ্রোডাক্টিভ এজে থাকবে, এই দুইটা হরমোন তাদের অন্তত কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের রিস্কের অনেক অনেক মেলদের চেয়ে কমায় রাখবে। তবে ঝামেলাটা হচ্ছে যখনই মেনোপজে চলে যাবে তারপরে সর্বনাশ। এতদিন যে সুবিধাটা ছিল একবারে, তখন রিস্ক আবার অনেক গুণ বেড়ে যাবে, এমনকি মেলের চাইতেও বেড়ে যাবে। ওকে, তো এই জন্য যখন রিপ্রোডাক্টিভ এজে থাকবেন আপনারা ফিমেলরা এখন থেকে সচেতন হতে হবে, যাতে আমরা ফিজিওলজিটা মেনটেন করতে পারি, আমরা যাতে লাইফস্টাইলটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, যেন ওই সময়টায় গিয়ে আমরা বিপদে না পড়ি। হ্যাঁ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা হচ্ছে ফিমেলে কেন কম আমি বললাম। এছাড়া ইম্পর্টেন্ট স্লিপে ভ্যারিয়েশন হতে পারে। আপনারা সবাই জানেন ঘুমাইলে কিন্তু অন্তত 15 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি প্রেশারটা কিন্তু কমে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন যারা ডাক্তাররা রোগী দেখে, ক্লিনিশিয়ান একটা রোগীর প্রেশারের বিষয়ে জিজ্ঞেস করতে গেলে প্রথম প্রশ্ন এই করে, আপনার ঘুম হয়তো ভালো? হ্যাঁ, আপনারাও ভবিষ্যতে ডাক্তার হবেন, আপনারাও জিজ্ঞেস করবেন। যদি কেন জিজ্ঞেস করছেন, বলে না আমার স্যাররে জিজ্ঞাসা করতে দেখছি, এই জন্য আমিও জিজ্ঞাসা করতেছি। না, সেটা না, একটু বুঝে জিজ্ঞাসা করতে হবে। ঘুম ভালো হইলে কি হয়, এই শুনেন, ঘুমের সময় যারা সেকেন্ড ইয়ার ভালো বুঝবেন, রেটিকুলার যে অ্যাক্টিভেটিং সিস্টেম, এইটার অ্যাক্টিভিটি সব ডাউন থাকে, ও ঘুমায়। কথা বুঝতে পারছেন? যার ফলে সেরিব্রাল কর্টেক্সটাও কি ওদের তারা নন রেসপন্সিভ থাকে। যার ফলে তার মানে কি আপনার তখন যে সারাদিনের যে স্ট্রেস বলেন সেইটা ঘুমের সময় অ্যাবসেন্ট থাকে। তাছাড়া ঘুমের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, তাহলে ঘুমের মধ্যে কি হবে, প্রেশার কমবে না?
হ্যাঁ, তাহলে রুগীর যে আপনি প্রথমেই করবেন তার ঘুম ভালো হয় কিনা, ঘুম ভালো যদি নর্মালি ঘুম না আসে তাকে একটা স্লিপিং পিল আপনি দিয়ে অন্তত ঘুমটা হলে তার কিন্তু 15 থেকে 20 মিলিমিটার মার্কারি প্রেশারটা আপনার নামতে পারে, আপনাকে ফলো আপে রাখতে হবে, তারপরে আপনি ফার্দার এসে যাবেন। তো এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এছাড়া ইমোশন এবং এক্সাইটমেন্ট, দেখেন ইমোশনাল লিম্বিক কর্টেক্সের সাথে কিন্তু এই ভ্যাসোমোটর সেন্টারে ইনপুট আসে। ভ্যাসোমোটর সেন্টারে লিম্বিক কর্টেক্সে বলা হচ্ছে ইমোশনাল কর্টেক্স, অর্থাৎ ইমোশনাল এক্সাইটমেন্ট এই সমস্ত কারণে কিন্তু ভ্যাসোমোটর সেন্টারে সিগন্যাল আসবে এবং তাদেরকে এক্সাইট করবে। কথা বুঝতে পারছেন কি পারেন নাই? এটা অবশ্য ফার্স্ট ইয়ারে যারা বুঝবেন না, নার্ভাস সিস্টেম যাদের পড়া হয়েছে তারা বুঝবেন। কথা বোঝাইতে পারলাম কিনা? আচ্ছা, পশ্চার খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু পরে রেগুলেশন পড়বো। বডির পজিশন, আপনি শুয়ে আছেন, হঠাৎ করে শোয়ার থেকে দাঁড়াইছেন, ব্লাড প্রেশার কিন্তু ধাম করে নিচে নেমে যাবে। কথা বলছেন, তাতে কিন্তু আপনার ফেইন্ট হয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ি না, কারণ সেইটা পড়ানোর জন্য আজকে আপনাদের কাছে আসছি। কথা বুঝছেন? আচ্ছা, সেটা আমি একটু পরে বলবো। তাহলে পোস্টারের সাথে সাথে কিন্তু শুয়ে থাকা বসা আপনার পজিশন চেঞ্জের সাথে সাথে কিন্তু প্রেশারটা ভ্যারিয়েশন হবে। টেম্পারেচার, হ্যাঁ, টেম্পারেচার বাড়লে কি প্রেশার কমবে, কারণ হচ্ছে টেম্পারেচার এখানে হাইপোথ্যালামাসের রোল আছে, বুঝতে পারছেন? যারা সেকেন্ড ইয়ার ভালো বোঝেন, হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস যদি স্টিমুলেশন হয় হট এনভায়রনমেন্টে, তাহলে হিট লসের মাধ্যমে কি হয়, কিউটেনিয়াস ভ্যাসোডাইলেটেশনের মাধ্যমে হিট লস হয় না, তার মধ্যে সোয়েটিং এর মাধ্যমে, তো তার মানে কি আপনার ভ্যাসোডাইলেটেশন হলে কি প্রেশারটা কমে যাবে। আর শীতকালে তার অপোজিটটা হবে, উইন্টারে কি হবে, পোস্টেরিয়র হাইপোথ্যালামাস স্টিমুলেটেড হবে, কিউটেনিয়াস ভ্যাসোকনস্ট্রিকশন হবে, তাহলে প্রেশার বেড়ে, তাহলে কিন্তু হাইপোথ্যালামাস মানে টেম্পারেচারে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, ওকে। আর আরেকটা ইম্পর্টেন্ট, প্রেগনেন্সিতে কিন্তু ফিজিওলজিক্যালি ব্লাড প্রেশারটা বাড়ে। আচ্ছা, কেন বাড়ে? প্রেগনেন্সিতে আপনারা জানেন যে ফ্লুইড রিটেনশন হয়, বিভিন্ন হরমোনাল ইনফ্লুয়েন্সে ফ্লুইড রিটেনশন হয়, তার মানে আলটিমেটলি ব্লাডের প্লাজমার ভলিউমটা বাড়ে। তো প্লাজমার ভলিউম বাড়লে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়বে না, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। হ্যাঁ, এখন যদি আপনারা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কি হবে? আপনি আন্দাজে ধরেন পরীক্ষার হলে বলে দিচ্ছেন প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়ে, আমি বললাম সিস্টোলিক বাড়ে না ডায়াস্টোলিক, বলে সিস্টোলিক। আচ্ছা, ডায়াস্টোলিক কি হবে? এই তো বিপদে পড়ে গেলেন। শুনে রাখেন, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমবে। কেন? ওই যে বলছি, প্রেগনেন্সিতে কি প্রজেস্টেরন বেশি থাকবে না, প্লাসেন্টা থেকে প্রচুর পরিমাণে কি হবে, প্রজেস্টেরন রিলিজ হবে। আর প্রজেস্টেরন ভাস্কুলার স্মুথ মাসেলকে কি করে, রিল্যাক্স করে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায় দেয়। তাহলে কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমবে। তার মানে কি পালস প্রেশার কি হবে? ধরেন এমসিকিউ দাগানোর জন্য কিন্তু এগুলো লাগে, ফিজিওলজি কিন্তু মুখস্থ করা না, এগুলো জানলে আপনি অটোমেটিক এমসিকিউ দাগাইতে পারবেন। সিস্টোলিক বাড়ছে, ডায়াস্টোলিক কমছে, তাহলে পালস প্রেশার কি হবে? পালস প্রেশারও বাড়বে। ওকে, আচ্ছা, এই একটা গেল। আর এক্সারসাইজের ইফেক্ট আমরা সবাই জানি, নর্মালি মাইল্ড টু মডারেট যে এক্সারসাইজ যদি করি আমরা, সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের তেমন সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না। হ্যাঁ, তবে আপনি যদি সিভিয়ার স্ট্রেনাস এক্সারসাইজ করেন, বিভিন্ন ভ্যাসোডাইলেটর মেটাবলিক রেট বেড়ে ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স রিলিজ হবে এবং আলটিমেটলি ভ্যাসোডাইলেটেশন হয়ে আলটিমেটলি কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। বুঝতে পারছেন? এই জন্য শুরুতে কিন্তু আমি বলে নিছি যে পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি রিলেটেড। ওকে, আচ্ছা, এখন আমি মোটামুটি দিজ আর দ্য ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন, ব্লাড প্রেশার গুলো ভ্যারি করতে পারে। এখন আমি ব্লাড প্রেশার রেগুলেশন বলি। ধরেন আমি আপনার পরীক্ষা নিচ্ছি, বা কোনো একজন বড় প্রফেসর আপনার ভাইবা পরীক্ষা নিচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন। হ্যাঁ, ওই রিটেন পরীক্ষায় তো লেখছেন শর্ট টার্ম লং টার্ম, এগুলো তো নেই, এগুলো ভাই ধরার জিনিস না, এখন ওইগুলো সময় নষ্ট করব না। এখন আমি সরাসরি প্রশ্ন করব, বা আপনার ওই স্যার জিজ্ঞেস করে বলেন তো সব সময় মোমেন্ট টু মোমেন্ট বা মিনিট টু মিনিট কোন প্রেশার কন্ট্রোলটা রেগুলেশনটা কাজ করতেছে? হ্যাঁ, কোনটা বলবেন? মোমেন্ট টু মোমেন্ট, মিনিট টু মিনিট ফাংশন করতেছে ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম। বুঝতে পারছেন? দিস ইজ এ ভেরি র্যাপিড রেসপন্স সিস্টেম। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, এই সিস্টেমকে আরেকটা জিনিস বলি, সেটাকে বলা হচ্ছে প্রেসার বাফার সিস্টেম। প্রেসার বাফার সিস্টেম মানে ব্যারো রিসিপ্টর মেকানিজম অপোজ আইদার ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার। তারপরে ব্লাড প্রেশার বাড়লে তাকে কমায় নর্মাল করবে, কমলে তাকে বাড়ায় নর্মাল করবে, তারপরে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমও বলতে পারি, তাই না? প্রেসার বাফার সিস্টেম। আর যেহেতু এই ব্যারোর প্রেসার বাফার সিস্টেমের সাথে রিলেটেড দুইটা নার্ভ, সেটা কি গ্লোসোফেরিঞ্জিয়াল আর ভেগাস, তাহলে এই দুইটা নার্ভকে বলা হচ্ছে কি বাফার নার্ভ বলে। ভাইবার সময় কিন্তু হুট করে জিজ্ঞাসা করে বলতে, বলো তো বাফার নার্ভ কোনটা কোনটা? কথা বুঝতে পারছেন?
ওকে, এখন আমি কিছু আমি ব্যারো রিসেপ্টর মেকানিজমটা ব্যাখ্যা করার আগে আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলতে চাই। দেখেন, ব্যারো রিসেপ্টরে যদি আপনি লোকেশন চিন্তা করেন, মেইনলি অ্যাবান্ডেন্টলি থাকে কোথায়? একটা হচ্ছে ক্যারোটিড সাইনাসে থাকে মেইনলি, আর অ্যাওর্টিক সাইনাসে। এই দুইটা জায়গাতেই কিন্তু বেশি পরিমাণে কি থাকতেছে? ব্যারো রিসেপ্টরগুলি থাকতেছে। ওকে, এখন খেয়াল, মিন আর্টারিয়াল প্রেসার, আমি আরেকটা জিনিস বলে নেই, আর্টারিয়াল প্রেসারতে রেগুলেশন করবে ভ্যাসোমোটর সেন্টার। হ্যাঁ, ব্যারোরিসিপ্টর রিফ্লেক্সের যে সেন্টার সেটা হচ্ছে মেডুলাতে, ভ্যাসোমোটর সেন্টার। ওকে, তাহলে ভ্যাসোমোটর সেন্টার যে প্রেসারটাকে রেগুলেট করবে কততে রাখবে, কত প্রেসারে, এইটা বলা হচ্ছে সেট পয়েন্ট, হচ্ছে মিন আর্টারিয়াল প্রেসারের সেট পয়েন্ট অফ দ্য ভ্যাসোমোটর সেন্টার। এভারেজ যদি বলেন 100 মিলিমিটার অফ মার্কারি। কথাটা বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু সিস্টোলিক বা ডায়াস্টোলিক আলাদা করে বলি নাই, বলছি মিন আর্টারিয়াল প্রেসার। এইটা হচ্ছে সেট পয়েন্ট। অর্থাৎ ব্লাড প্রেসার যদি এই 100 মিলিমিটার অফ মার্কারির উপরে যায়, ব্যারো রিসেপ্টর মেকানিজম তাকে কমায়া আবার 100-র দিকে নিয়ে আসার চেষ্টা করবে। অথবা মিন আর্টারিয়াল প্রেসার যদি 100-এর নিচে নেমে যায়, ব্যারো রিসেপ্টর ফিডব্যাক মেকানিজম সেটাকে বাড়িয়ে নর্মালাইজ বা 100-র দিকে নিয়ে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে সেট পয়েন্ট। এটা এভারেজ বললাম, তবে রেঞ্জে বললে হচ্ছে 85 মিলিমিটার অফ মার্কারি থেকে 115 মিলিমিটার অফ মার্কারি। আমরা নর্মালি কি জানি, মিন আর্টারিয়াল প্রেসার 78 to 98 মিলিমিটার অফ মার্কারি। তবে ইউজুয়ালি বলা হচ্ছে হাইপারটেনশন তখনই বলা হয় যদি মিন আর্টারিয়াল প্রেসারটা 110 মিলিমিটার অফ মার্কারির উপরে চলে যায়, তখনই আসলে সেটাকে বলা হচ্ছে হাইপারটেনশন। কথাটা ঠিক আছে কিনা? এখন খেয়াল করেন, ক্যারোটিড ব্যারোরিসেপ্টর কাজ করবে 50 মিন আর্টারিয়াল প্রেসার 50 মিলিমিটার অফ মার্কারি থেকে 180 মিলিমিটার অফ মার্কারি। বুঝতে পারছেন? এর ভিতরে যদি ফ্লাকচুয়েশন করে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। লোয়ার ভ্যালুটা কত বলছি? 50, আপার ভ্যালুটা বলছি 180 মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, কিছু বইতে লোয়ার ভ্যালুটা 60 বলা আছে, আপার ভ্যালুটা 200 বলা আছে, গাইটনে আছে 200। যাই বলেন, তার মানে নিচেরটা 50 অথবা 60, উপরেরটা কি 180 বা 200 মিলিমিটার অফ মার্কারি। এই ভিতরে ফ্লাকচুয়েশনে কাজ করবে। তবে হ্যাঁ, মিন আর্টারিয়াল প্রেসার যদি 60 মার্কারি বা 50 মিলিমিটার অফ মার্কারি নিচে নেমে যায়, তাহলে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক, যে ক্যারোটিড সাইনাস ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম লস্ট হয়ে যাবে, এটা আর কোনো ফাংশন করবে না। এটা ক্যারোটিড সাইনাসের কথা বললাম, ব্যারোরিসেপ্টর। আচ্ছা, তাহলে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর, অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টরের রেঞ্জ হচ্ছে মিন আর্টারিয়াল প্রেসার 100 মিলিমিটার অফ মার্কারি থেকে 200 মিলিমিটার অফ মার্কারি, এর ভিতরে কাজ করবে। কথা বোঝাইতে পারলাম কিনা? অর্থাৎ মিন আর্টারিয়াল প্রেসার যখন 100 মিলিমিটার অফ মার্কারি ক্রস করতেছে, তখন ক্যারোটিড সাইনাস ব্যারোরিসেপ্টর, অ্যাওর্টিক সাইনাস ব্যারোরিসেপ্টর দুইটাই ফাংশন কন্ট্রোল করার চেষ্টা করতেছে। কিন্তু মিন আর্টারিয়াল প্রেসার যদি 100-এর নিচে নেমে যায়, তখন এই নিচের নাম এইখানে কাজ করতেছে মেইনলি ক্যারোটিড সাইনাস। তবে হ্যাঁ, যদি মিন আর্টারিয়াল প্রেসার 60 বা 50 মিলিমিটার অফ মার্কারির নিচে নেমে যায়, তাহলে ব্যারোরিসেপ্টর মেকানিজম কাজই করবে না। আবার 200-র উপরে যদি চলে যায় মিন আর্টারিয়াল প্রেসার, তাহলেও ব্যারোরিসেপ্টর মেকানিজমটা কি হবে? লস্ট হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আমরা কিছু কিছু ডাক্তারেরা বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি, হাইপারটেনসিভ আর্জেন্সি। তার মানে কি? খেয়াল করে দেখেন, হাইপারটেনসিভ ইমার্জেন্সি আর্জেন্সি কখন বলে? যখন ব্লাড সিস্টোলিক ব্লাড প্রেসার 100, মোটামুটি 180-র উপরে চলে যাচ্ছে, 180 বা তার বেশি। ডায়াস্টোলিক ব্লাড প্রেসারও দেখা যাচ্ছে 120 বা তার উপরে আছে। আপনি যদি মিন আর্টারিয়াল প্রেসার এটিতে হিসাব করেন, দেখবেন যে মোটামুটি 140-50 এরকম আছে। তার মানে কি? মিন আর্টারিয়াল প্রেসারটা কিন্তু আস্তে আস্তে 200-র দিকে চলে যাচ্ছে, এবং থিওরিটিক্যালি 200 বলছে, বই খাতায় লেখা আছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে আরও দেখা গেল কম। অর্থাৎ আপনার প্রেসার কন্ট্রোল মেকানিজম তখন কিন্তু আপনার রেঞ্জের ফিজিওলজিক্যাল সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। তাড়াতাড়ি তাকে তখন কি করতে হবে? হসপিটালাইজে ভর্তি করে তাকে চিকিৎসা দিতে হবে, নয়তো সর্বনাশ হবে। খেয়াল করছেন? হ্যাঁ, আর ব্লাড প্রেশার বেড়ে গেলে তাকে কমানোর জন্য কিন্তু খুব বেশি মেকানিজম নাই। তার ভিতরে এই গুরুত্বপূর্ণ একটা মেকানিজম কিন্তু এই ব্যারোরিসেপ্টর মেকানিজম, আর আছে স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিক আর ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম।
এছাড়া বাকি যত মেকানিজম আছে সব হচ্ছে ব্লাড প্রেশারকে বাড়ানোর মেকানিজম। আপনারা যদি মেকানিজম খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি, সেট পয়েন্ট বলা হয়েছে। আচ্ছা, ব্যারো রিসিপ্টরের মেকানিজমের আরেকটা ক্যারেক্টারিস্টিক কি, এইটা সাধারণত কাজ করবে কখন, যখন ব্লাড প্রেশারটা র্যাপিড চেঞ্জ হবে, র্যাপিডলি চেঞ্জিং, যে আপনার দেখা গেল মিন আর্টারিয়াল প্রেশারটা বাড়তেছে 120, 125, 130 এইভাবে উঠতেছে, তখন ব্যারো রিসিপ্টর সেটাকে কাজ করে নিচে নামানোর চেষ্টা করবে। অর্থাৎ অ্যাকিউট চেঞ্জ অফ ব্লাড প্রেশার বা র্যাপিড চেঞ্জ বা ব্লাড প্রেশার র্যাপিডলি ফল করতেছে সেই মুহূর্তে কাজ করবে। কিন্তু যদি ইন কেস অফ ক্রনিক্যালি ব্লাড প্রেশারটা ধীরে ধীরে অনেক দিন ধরে বাড়তেছে, এই সময় কিন্তু ব্যারো রিসিপ্টরটা তখন যেটা হয়, ক্রনিক হাইপারটেনশন দিয়ে ব্যারো রিসিপ্টর রিসেটিং হয়, একটা ইম্পর্টেন্ট টার্ম। হ্যাঁ, আমি কিন্তু আমার লেকচার ক্লাসে এগুলো আসলে সবসময় বলি না, আজকে বলতেছি কারণ এখন সময়ের কোনো ধরা বাঁধার নিয়ম নেই। কারণ লেকচার ক্লাসে যখন থাকি তখন কিছু আমার সময়ের একটা কিছু বাধ্যবাধকতা আছে, সিলেবাস শেষ করার একটা ইয়া থাকে, সব কিছু বলা সম্ভব হয় না। তো যাই হোক, এখন একটু ফ্রি টাইম আছে এই জন্য বলতেছি, ব্যারো রিসিপ্টর রিসেটিং, অর্থাৎ তখন ধরেন মিন আর্টারিয়াল প্রেশার অনেক দিন ধরে বাড়তেছে, 120-এ আছে, তখন ব্যারো রিসিপ্টর ওইটাকেই সেট পয়েন্ট ধরে নেয়। কথা বুঝতে পারছেন? ওইটার এগেনস্টে, অর্থাৎ সেট পয়েন্টটাকে রিসেট করে আবার নতুন পয়েন্টে নিয়ে গেছে, এইটাকে বলে ব্যারো রিসিপ্টর রিসেটিং। এই জন্য বলছে ক্রনিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে ব্যারো রিসিপ্টর কিন্তু ব্লাড প্রেশারকে কমায় সেই আগের নর্মালে আনতে পারবে না, কারণ হচ্ছে তখন রিসেট হয়ে সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা বোঝাইতে পারলাম কিনা? আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, যে মিন আর্টারিয়াল প্রেশার চেঞ্জ হচ্ছে কিন্তু পালস প্রেশার কনস্ট্যান্ট, এই সময় যে ব্যারো রিসিপ্টর রেসপন্স হচ্ছে সেটাকে বলতেছে হচ্ছে টনিক রেসপন্স, টনিক অথবা ডাইনামিক রেসপন্স। কি বলছি, পালস প্রেশারটা ঠিক আছে কিন্তু মিন প্রেশার চেঞ্জ হচ্ছে, এটাকে বলতে, তখন যে ব্যারো রিসিপ্টর সেটা কি করে, মিন প্রেশারটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করতেছে, এটাকে হচ্ছে টনিক রেসপন্স। আবার খেয়াল করেন, মিন প্রেশার ঠিক আছে কিন্তু পালস প্রেশারটা বেড়ে গেছে বা কমে গেছে, তখন মিন প্রেশার ঠিক আছে কিন্তু পালস প্রেশার চেঞ্জ হচ্ছে, তখন পালস প্রেশারটাকে নরমালাইজ করার জন্য ব্যারো রিসিপ্টরের যে রেসপন্স সেইটাকে বলে হচ্ছে ফেজিক রেসপন্স অথবা ডাইনামিক রেসপন্স। সরি, আগেরটা টনিক অথবা স্ট্যাটিক, আর এখন যেটা বললাম ফেজিক অথবা ডাইনামিক। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এটা একটা আমরা শিখলাম যে টনিক রেসপন্সটা কি আর ডাইনামিক রেসপন্সটা কি। আচ্ছা, এখন খেয়াল করি, এখন আপনার টিচার আপনারা জিজ্ঞেস করছে, আচ্ছা কিছু বাস্তব এক্সাম্পল দাও তো, যখন ব্যারো রিসিপ্টর, তুমি ঠিকই ভালো বলছো, মোমেন্ট টু মোমেন্ট এটা কন্ট্রোল করতেছে, কিছু আমাকে বাস্তব এক্সাম্পল দাও যখন ব্যারো রিসিপ্টর কাজ করতেছে। তখন আপনি কি বলবেন, স্যার অ্যাকিউট হেমোরেজ হয়েছে, ব্লাড লস হয়েছে, অ্যাকিউট ব্লাড লস, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তখন কি ব্যারো রিসিপ্টর কাজ করবে না? কাজ করবে। ব্লাড প্রেশার ফল করতেছে, অন্তত কি ওই যে যতক্ষণ না মিন আর্টেরিয়াল প্রেশার 60 পর্যন্ত আছে ততক্ষণ ব্যারো রিসিপ্টর সেটাকে কাজ করে উঠানোর চেষ্টা করবে, কারণ 60 বা 50 নিচে গেলে বলছি ব্যারো রিসেপ্টর সিস্টেম কাজ করবে না। এইটা একটা গেল। আবার কি বলছি, চেঞ্জ অফ পোস্টার। হ্যাঁ, নর্মালি আমরা যদি শোয়ার থেকে দাঁড়াই, হঠাৎ করে সাডেন আমরা দাঁড়িয়ে পোস্টার চেঞ্জ করে স্ট্যান্ডিং পজিশনে চলে আসি, সুপাইন থেকে স্ট্যান্ডিং, দেখেন পরীক্ষাতে কিন্তু আসে রিটেনে, ভাইভাতেও জিজ্ঞাসা করে, তখন পেরিফেরাল পুলিং অফ ব্লাড, ব্লাড সব গ্র্যাভিটির কারণে লেগের দিকে লেগের দিকে পুলিং হয়, ভেনাস রিটার্ন কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, এটাতে 30% ব্লাড প্রেশার কমে যায় জানেন, যেটা 15% হেমোরেজের ইকুইভ্যালেন্ট। তার মানে আপনার কিন্তু শকে চলে যাওয়ার কথা, অর্থাৎ শোয়ার থেকে আপনি সাডেন দাঁড়াইছেন, দাঁড়ানোর সাথে সাথে আপনার 30% ব্লাড প্রেশার কমে গেছে, আপনি শকে চলে যাওয়ার কথা। ওকে, কিন্তু আমরা কি শকে যাচ্ছি না, কারণ আমাদের ব্যারো রিসিপ্টর মেকানিজম খুব র্যাপিডলি উইদিন সেকেন্ড প্রেশারটাকে কি করে ফেলতেছে, এই যে ফলিং প্রেশারটাকে সে বাড়ায় নর্মাল করে ফেলতেছে, এই জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি সমস্যা হয় তখন কিন্তু আপনার এই শোয়ার থেকে দাঁড়াইলে অসুবিধা হবে। পোস্টারাল হাইপোটেনশন একটা টার্ম, আপনারা যখন ভবিষ্যতে পড়াশোনা করবেন শুনবেন, পোস্টারাল হাইপোটেনশন। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, এখন আর একটা জিনিস যদি বলি, যে আচ্ছা ব্যারো রিসিপ্টর মেকানিজম কাজ করতেছে কিনা সেইটা কিভাবে টেস্ট করা যায়?
এক্সামিনার আপনাকে জিজ্ঞাসা করছে, বলবেন কি স্যার যায়। ব্যারো রিসিপ্টর মেকানিজমের ইন্টিগ্রিটিটা আমরা একটা টেস্ট করে বুঝতে পারি, সেটাকে বলা আছে ভলসালভা ম্যানিউভার। মনে থাকবে, ভলসালভা ম্যানিউভার। ভলসালভা ম্যানিউভার কি? আপনি নাকটা বন্ধ করে নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করেন, এক্সপায়ার করার চেষ্টা করেন, দেখবেন কানের পর্দায় একটা চাপ লাগতেছে। অর্থাৎ এক্সপিরেশন এগেইনস্ট ক্লোজড গ্লোটিস। এই ভলসালভা ম্যানুভারের সময় চেস্টের প্রেসার, ইন্ট্রাথোরাসিক প্রেসারটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? ভেনাস রিটার্ন কমে যাবে না? ভেনাস রিটার্ন যদি কমে তাহলে কার্ডিয়াক আউটপুটও তো কমবে। কার্ডিয়াক আউটপুট কমলে ওই যে ক্যারোটিড রিসেপ্টর, হ্যাঁ, ব্যারো রিসেপ্টরের ওইখানে প্রেসার কমে যাবে। প্রেসার যদি কমে যায় তাহলে কি হবে বলেন তো? এখান থেকে সিগন্যাল চলে যাবে ভ্যাসোমোটর সেন্টারে। ভ্যাসোমোটর কি করবে? তার সিম্প্যাথেটিক আউটপুট বাড়াই দিয়ে ভেসেলকে কনস্ট্রিক্ট করে ব্লাড প্রেসার বাড়াই দিবে, আর আপনার হার্ট রেটটাকে বাড়াই দিবে। হ্যাঁ, তাহলে মাপবেন ব্লাড প্রেসার, হার্ট রেট, দেখবেন বেড়ে গেছে, প্র্যাকটিক্যালি প্রুফ। তার মানে কি আপনার ব্যারো রিসিপ্টর কাজ করতেছে। আবার আপনি ভলসালভা ম্যানুভার কি করলেন? সাডেন উইথড্র করলেন। উইথড্র করার সাথে সাথে ক্যারোটিড সাইনাস, অ্যাওর্টিক সাইনাসে ব্লাড ফ্লো বেড়ে গেল, এখানকার ক্যারোটিড সাইনাসের প্রেসার অনেক বেড়ে গেল। বেড়ে গেলে এই সিগন্যাল চলে যাবে ভ্যাসোমোটর সেন্টারে। ভ্যাসোমোটর দেখবে যে প্রেসার তো ঠিক আছে, তখন সে কি করবে? সিম্প্যাথেটিক আউটফ্লোটা উইথড্র করে নেবে, প্যারাসিম্প্যাথেটিক আউটপুটটা বাড়াই দিবে। তখন কি? প্যারাসিম্প্যাথেটিক আউটপুট আসলে আপনার হার্ট রেট কমে যাবে। হ্যাঁ, আর সিম্প্যাথেটিক কমার কারণে ভ্যাসোডাইলেটেশন হবে এবং ব্লাড প্রেসার কমে যাবে। তার মানে সোজা কথা, ভলসালভা ম্যানুভার করে আমরা ব্যারো রিসেপ্টর সিস্টেমের ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা আমরা বুঝতে পারি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার যদি আমরা ব্যারো রিসেপ্টর, আমি মেকানিজমটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, ব্যারো রিসেপ্টর মেকানিজম দেখানোর আগে ব্যারো রিসেপ্টর এটা কি জিনিস বলি। এটা আসলে আমি বলি সেন্সর হিসেবে কাজ করবে। আপনারা এই জিনিসটা মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সেন্সর হিসেবে কাজ করতেছে, যার কাজ হচ্ছে কাকে সেন্স করা? প্রেসারটাকে সেন্স করা, বা ওয়াচ ডগ বলতে পারেন। যারা ওই ক্যারোটিড সাইনাস এবং অ্যাওর্টিক সাইনাসে তারা দেখতেছে প্রেসারের পরিবর্তনটা তারা ডিটেক্ট করতেছে, সেন্স করতেছে, এবং সেই সেন্সটা প্রেসার কমলে সেই সেন্সটা সে পাঠিয়ে দিচ্ছে কি? গ্লোসোফ্যারিঞ্জিয়াল বা ভেগাস নার্ভের মাধ্যমে সে মেডুলাতে পাঠিয়ে দিচ্ছে, ভ্যাসোমোটর সেন্টারে। বা ব্লাড প্রেসার বেড়ে গেলেও সেটাকে সেন্স করে পাঠিয়ে দিচ্ছে কোথায়? ভ্যাসোমোটর সেন্টারে। সেন্সর হিসেবে কাজ করতেছে। এরা আসলে ব্লাড প্রেসার যখন বাড়ে, স্ট্রেচিং হয়, তখন এরা এদের উপর স্ট্রেচিং হওয়ার পরে স্টিমুলেট হয়। আবার যখন স্ট্রেচিং কমে যায় সেই খবরটাও তারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠিয়ে দিচ্ছে। কথা বোঝাতে পারলাম কিনা? ওকে। এরা বেশিরভাগই যেটা বলেছি যে ক্যারোটিড সাইনাস এবং অ্যাওর্টিক সাইনাসে থাকতেছে, এছাড়াও বিভিন্ন লার্জ আর্টারির ওয়ালে থাকে। বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে একটু আমার স্লাইডটা যদি দেখাই, জানি না ভালো কতটা ক্লিয়ারলি দেখা যাবে। রোটেট ইউর ডিভাইস, এভাবে করলে কি হবে না? আচ্ছা, আমি ওরা হরিজন্টাল অ্যাক্সিসটা লাইক করতেছে না ক্যামেরা। তো ক্যারোটিড সাইনাসে মেইনলি বেশি পরিমাণে থাকবে। দেখেন ক্যারোটিড সাইনাসের লোকেশনটা আমার মনে হয় অ্যানাটমিতে অলরেডি জেনে গেছেন, এগুলো আমি এখন সময় নষ্ট করব না। এবং আরেকটা খেয়াল করেন, ব্যারো রিসেপ্টর কিন্তু ওয়াল অফ দ্য অলমোস্ট এভরি লার্জ আর্টারি অফ দ্য থোরাসিক এন্ড নেক রিজিয়ন। ওকে, এই যে এখানে দেখানো হয়েছে যে ক্যারোটিড সাইনাস থেকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, আর অ্যাওর্টিক সাইনাস থেকে ভেগাস নার্ভ, এরা চলে যাবে মেডুলাতে ট্রাক্টাস সলিটেরিয়াস নিউক্লিয়াসে গিয়ে নিউক্লিয়াসের সাথে এরা কানেক্ট থাকবে। কথা বলি, দুইজনই কিন্তু গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস দুইজনই মেডুলার ট্রাক্টাস সলিটেরিয়াসে গিয়ে সাথে কানেক্টেড থাকবে। এই যে এখানে আরেকটু করে আমি এখানে ক্যারোটিড সাইনাস দেখছেন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির গায়ে যে ডটগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ক্যারোটিড সাইনাস ব্যারো রিসেপ্টর। এইটার থেকে যাবে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, আর অ্যাওয়ারটার থেকে আর্স থেকে যাবে ভেগাস। আচ্ছা, যা হোক, তারা আর অলরেডি আমি বলেছি যে ব্যারো রিসেপ্টর মেকানিজমের যে সেন্টার সেটা হচ্ছে ভ্যাসোমোটর সেন্টার লোকেটেড ইন দ্য
মেডুলা, এবং সেখানে যে আরেকটা আছে কার্ডিও ইনহিবিটরি সেন্টার, যেটা ট্রাক্টাস সলিটারিয়াস। এখানে আমি আরো বলতেছি ডিটেল, এগুলো অলরেডি আমি এক্সপ্লেইন করে ফেলছি কত প্রেসারে এটা কাজ করবে। আচ্ছা, ব্যারো রিসেপ্টরের মেকানিজমটা এক্সপ্লেইন করার আগে আমি আরেকটু আপনাদেরকে ইনপুট দিয়ে নিতে চাই। দেখেন এই ইনপুটগুলো দিলে মেকানিজম আপনি নিজেই পারবেন, আমার বলতে হবে না, এই জন্য আমি বলতেছি। শোনেন, ভ্যাসোমোটর সেন্টার, এখানে এর তিনটা পার্ট আছে। একটা হচ্ছে সেন্সরি এরিয়া, আর একটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া, আর একটা হচ্ছে ভ্যাসো ডাইলেটর এরিয়া। ওকে, সেন্সরি এরিয়াতে থাকতেছে কি, ওই যে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, যেখান থেকে এই যে ব্যারো রিসেপ্টর থেকে সিগন্যাল গ্লোসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ দিয়ে এসে ওই এরিয়াতে শেষ হচ্ছে। সেন্সরি এরিয়া আবার ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া এবং ভ্যাসো ডাইলেটর এরিয়ার সাথে কানেকশন আছে, তাদেরকে কন্ট্রোল করতে পারে। আরেকটা জিনিস, নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস সেন্সরি এরিয়াতে যখন সিগন্যাল আসবে, এখান থেকে সে আবার ভেগাস নার্ভের যে মোটর নিউক্লিয়াস, দুইটা মোটর নিউক্লিয়াস আছে এখানে, মনে রাখবেন। একটা হচ্ছে ডরসাল মোটর নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, আর একটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস। হ্যাঁ, এইটাকে বলতেছে কার্ডিও ইনহিবিটরি সেন্টার। নর্মালি এনটিএস অর্থাৎ ট্রাক্টাস সলিটারিয়াস যখন স্টিমুলেটেড হয় তখন সেই কার্ডিও ইনহিবিটরি সেন্টারকে স্টিমুলেট করে, কিন্তু ভ্যাসোমোটর সেন্টারের যে ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া তাকে সে ইনহিবিট করে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়ার কাজ, ওখান থেকে ভ্যাসো কনস্ট্রিক্টর সিম্প্যাথেটিক টোন রিলিজ হবে, যেটা হার্টে সাপ্লাই দিবে এবং ব্লাড ভেসেলে সাপ্লাই দিবে। ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করবে এবং হার্টকে অ্যাক্সেলারেট করবে, অর্থাৎ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াই দিবে। আচ্ছা, আর যদি কার্ডিও ইনহিবিটরি সেন্টারটা স্টিমুলেটেড হয়, যেখানে ওই যে কি বলছি, নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভেগাস আর নিউক্লিয়াস অ্যাম্বিগাস, এখানে স্টিমুলেশন হলে এরা কি করবে, প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো বা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে এরা হার্টকে কি করবে, ইনহিবিট করবে, অর্থাৎ মেইনলি হার্ট রেটটাকে কমাই দিবে। প্যারাসিম্প্যাথেটিক কিন্তু আপনাকে সরাসরি ভেসেলে আপনারা জানেন যে প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন নাই, তবে কার্ডিও ইনহিবিটরি সেন্টার যখন স্টিমুলেটেড হবে তখন তারা ওই ভ্যাসো কনস্ট্রিক্টর সেন্টারটাকে ইনহিবিট করবে। একদিকে যেমন ভেগাস নার্ভকে তারা স্টিমুলেট করতেছে, অপরদিকে ভিএমসির অর্থাৎ ভ্যাসোমোটর সেন্টারের ভ্যাসো কনস্ট্রিক্টর সেন্টারটাকে ইনহিবিট করতেছে। তার মানে ওইখান থেকে সিম্প্যাথেটিক টোনটা কমে যাবে, কমে গেলে অটোমেটিক তখন ভ্যাসো ডাইলেটেশন হবে। কথা বোঝাতে পারলাম কিনা? এখন আমার মনে হয় আপনারা খুব সুন্দর করেই এটা বুঝতে পারবেন যদি মেকানিজমটা আমি দেখাই। খেয়াল করেন, এখানে আগে আমি সেন্টারটা দেখানো হয়েছে, ভ্যাসোমোটর সেন্টার। এটা তিনটা এরিয়া, ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া, দেখেন এখান থেকে সিম্প্যাথেটিক ভ্যাসো কনস্ট্রিক্টর টোন এবং কার্ডিও এক্সিলেটরি সিগন্যাল আসবে। ভ্যাসো ডাইলেটর এরিয়া থেকে এটা করবে, কনস্ট্রিক্টর এরিয়াটাকে ইনহিবিট করবে টু প্রডিউস ভ্যাসো ডাইলেটেশন এবং কার্ডিও ইনহিবিটরি ইফেক্ট। আর সেন্সরি এরিয়া, they receive the signal from cranial nerve 9 and 10, okay, and control the activity of the vasoconstrictor and vasodilator area. Also send excitatory signal to the dorsal motor nucleus of the vagus and nucleus ambiguous, thereby increase parasympathetic tone, যেটা আমি আসলে এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আর এই তিনটা মিলেই কার্ডিও ইনহিবিটরি সেন্টার বলতেছে। একটা হচ্ছে NTS, যেটা নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভেগাস অ্যান্ড নিউক্লিয়াস অ্যাম্বিগাস। ওকে, এবার খেয়াল করেন এগুলো। হ্যাঁ, এইখানে ধরেন ব্লাড প্রেশার বেড়ে গেছে। দেখেন পরীক্ষাতে ব্যারো রিসেপ্টর মেকানিজম আসলে আপনাকে দুই দিকেই লিখতে হবে, বাড়লে কিভাবে কাজ করবে, কমলে কিভাবে কাজ করবে। দেখেন ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে ক্যারোটিড সাইনাস, অ্যাওর্টিক সাইনাস, ব্যারো রিসেপ্টর কি হবে, স্ট্রেচিং হবে, অর্থাৎ সেখানে ডাইলেটেশন হবে। ক্যারোটিড সাইনাস এবং অ্যাওর্টিক সাইনাস ডাইলেটেশন হওয়ার পরে রিসেপ্টরগুলোকে স্ট্রেচিং করলে সেখান থেকে সিগন্যালটা 9-10 ক্রানিয়াল নার্ভ দিয়ে ওই যে সেন্সরি এরিয়া ভ্যাসোমোটর সেন্টারের নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস সেখানে স্টিমুলেশন করলো। নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস কি যদি স্টিমুলেশন হয় তাহলে কি বলছি, ওর সাথে কানেকশন আছে কার, নিউক্লিয়াস অ্যাম্বিগাস
হ্যাঁ, ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস অর্থাৎ ভেগাল সেন্টার যেটা বা কার্ডিও ইনহিবিটরি সেন্টার সেটাকে অ্যাক্টিভেট করবে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে। তাহলে দেখেন প্যারাসিম্প্যাথেটিক দিয়ে হার্ট রেট কি করবে, কমাই দিবে। হার্ট রেট কমাই দিলে কি করতেছে, কার্ডিয়াক আউটপুট কমছে। অপরদিকে যেহেতু এই নিউক্লিয়াস ট্রাকটা সোলিটারিয়াস স্টিমুলেটেড হয়েছে, সে আবার ভ্যাসোমোটর সেন্টারকে কি করতেছে, ওই যে ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়াটাকে ইনহিবিট করতেছে। তাই যদি হয় তাহলে সিম্প্যাথেটিক আউটফ্লোটা ইনহিবিট হবে। সিম্প্যাথেটিক আউটফ্লো তো দুই জায়গায় আছে, ভেসেলেও আছে আবার হার্টেও আছে। তাহলে ভেসেলে করতেছে ভ্যাসো ডাইলেটেশন হবে, যেহেতু সিম্প্যাথেটিক আউটফ্লোটা ইনহিবিট হয়েছে। ভেসো ডাইলেটেশন হয়ে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমাই দিল, আর হার্টের মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কি কমাই দিছে, যেহেতু সিম্প্যাথেটিকটা ইনহিবিশন হওয়ার কারণে। আলটিমেটলি দুইয়ে মিলে দেখেন কার্ডিয়াক আউটপুটও কমছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমছে। সো এই আলটিমেটলি ব্লাড প্রেশারটাকে কমাই দিল। তাহলে ব্লাড প্রেশার বাড়ছিল, তাকে ব্লাড প্রেশারটাকে এইভাবে কমিয়ে নর্মাল করে ফেললো। এখন খেয়াল করেন, যদি উল্টা ঘটনা ঘটে, ব্লাড প্রেশার দেখেন নর্মালি যেটা ওই যে সিটিং লাইং থেকে স্ট্যান্ডিং পজিশন আমরা যেটা বলি, 30% ব্লাড কি বলছি ব্লাড প্রেশার ফল করতে পারে ফ্রম লাইং পোস্টার, বাট হুইচ ইজ ইমিডিয়েটলি কারেক্টেড বাই ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স। ঘটনাটা কি ঘটে খেয়াল করেন, হঠাৎ শোয়ার থেকে আপনি দাঁড়াইছেন, ব্লাড প্রেশারটা কমে গেল, তাহলে ব্যারোরিসেপ্টরের স্ট্রেসিংও কমে যাবে, লেস স্ট্রেসিং। এই লেস স্ট্রেসিং এর সিগন্যালটা চলে যাবে কোথায়, সেন্সরি এরিয়া, যেখানে ট্রাক্টাস সলিটেরিয়াস আছে। তাহলে ট্রাক্টাস সলিটেরিয়াস আগের বার স্টিমুলেটেড হয়েছিল, এবার কিন্তু লেস স্টিমুলেশন হবে। লেস যদি স্টিমুলেশন হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে। একদিকে কি ভেগাস নার্ভকে ইনহিবিট করতেছে ওই যে নিউক্লিয়াস অ্যাম্বিগাস মোটর মোটর নিউক্লিয়াস ডরসাল মোটর নিউক্লিয়াস অফ ভেগাস। অপরদিকে সে ভিএমসির যে ভ্যাসো কনস্ট্রিক্টেড এরিয়া সেখানে দেখেন স্টিমুলেট করবে, এইবার সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আগেরবার কিন্তু ইনহিবিট করে রাখছিল। এইটা যদি অ্যাক্টিভেট হয় তাহলে সিম্প্যাথেটিক আউটফ্লো বেড়ে যাবে এবং আলটিমেটলি ভ্যাসো কনস্ট্রিকশন এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ায়, আলটিমেটলি ব্লাড প্রেশারটাকে কি করতেছে, বাড়ায় নর্মাল করে ফেলতেছে। সো পরীক্ষাতে কোশ্চেন যদি খেয়াল করতে হবে, অনেক সময় সরাসরি উল্লেখ করে দেয় how blood pressure is regulated when a person is getting up from the lying position, তাহলে আপনাকে এই মেকানিজম লিখতে হবে। হ্যাঁ, বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার হলে বুঝতে পারে না। আর যদি ব্যারোরিসেপ্টর মেকানিজম মানে নন স্পেসিফিক বলে তাহলে আপনাকে দুইটা মেকানিজমই লিখতে হবে। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, ব্যারোরিসেপ্টর মেকানিজম লাস্ট যে কথাটা বলবো, অনেক সময় পরীক্ষাতে ছোট্ট একটা লেজুর কোশ্চেন জুড়ে দিতে পারে ব্যারোরিসেপ্টর মেকানিজমের সাথে, সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ইফেক্ট অন ব্লাড প্রেশার ইফ রিসেকশন ইজ মেড ইন দ্য ব্যারোরিসেপ্টর নার্ভ অর ক্যারোটিড ব্যারোরিসেপ্টরে যদি রিসেকশন করা হয়, হ্যাঁ, বা ব্যারোরিসেপ্টর নার্ভ যদি কাট আপ করা হয়, তাহলে ব্লাড প্রেশারের উপরে কি ইফেক্ট পড়বে? উত্তরটা কি লিখবেন? কেউ কি পারবেন? উত্তর খুব বড়, অনেক কথা লেখা লাগবে না, 2-3 লাইনে উত্তর লিখে ফেলতে হবে। আচ্ছা, মনে মনে চিন্তা করেন উত্তরটা কি হবে, আমি বলে দিচ্ছি। খেয়াল করেন, ব্যারোরিসেপ্টর যদি ধরেন ক্যারোটিড নার্ভ সরি ভেগাস বা গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভটাকে কি হয়েছে, রিসেকশন করা হয়েছে, বা ক্যারোটিড রিসেপ্টরকে কি করা হয়েছে, রিসেকশন করা হয়েছে, ক্যারোটিড যে ব্যারোরিসেপ্টর, তাহলে আলটিমেটলি এখান থেকে সিগন্যাল ভ্যাসোমোটর সেন্টারে যাবে না। তার মানে ভ্যাসোমোটর সেন্টার মনে করবে যে ব্লাড প্রেশার মনে হয় অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, যে এই যে যেহেতু এখান থেকে কোনো ধরনের সিগন্যাল আসতেছে না, সে সাডেন কি করবে, ভ্যাসোমোটর সেন্টার সাডেন সে চিন্তা করবে ব্লাড প্রেশার মনে হয় কমে গেছে, সাডেন সে কি করবে, ভ্যাসো কনস্ট্রিক্টর টোন বাড়াই দিবে, দিয়ে ব্লাড প্রেশারটাকে বাড়াই ফেলবে। তার মানে হাইপার টেনশন হলো, এটাকে বলতেছি অ্যাকিউট হাইপার টেনশন। আরো স্পেসিফিকলি স্যারেরা খুশি হবে যদি লেখেন নিউরোজেনিক হাইপার টেনশন। খেয়াল করে দেখেন, আপনি যদি লেখেন নিউরোজেনিক হাইপার টেনশন এবং অ্যাকিউট, তাহলে মারাত্মক খুশি হবে আপনার স্যার বা যে আপনার খাতাটা দেখবে। আর একটা জিনিস লিখতে হবে, অ্যাকিউট লেখছি, ক্রনিক হাইপার টেনশন কিন্তু না। কারণ হচ্ছে 2 দিন পরে ব্লাড প্রেশারটা আবার নর্মালে চলে আসবে। তাহলে কি আপনি ক্রনিক হাইপার টেনশন লিখবেন? 2 দিন পরে প্রেশার আবার নর্মালে চলে আসছে, তার মানে কি
তাহলে ক্রনিক লেখা যাবে না, তাহলে অ্যাকিউট নিউরোজেনিক হাইপারটেনশন। আচ্ছা 2 দিন পরে নর্মালে চলে আসলো কেন? কারণ 2 দিন পরে ভ্যাসোমোটর সেন্টার, এই যে ব্যারো রিসিপ্টর নার্ভটা নাই, এইটার প্রতি যে ভ্যাসোমোটর সেন্টারের সেন্সিটিভিটি, সে সাডেন যে একটা রিয়াকশন দেখাইছিল, সেইটা হঠাৎ করে কি হবে, সেটা পরে আস্তে আস্তে ফেড হয়ে যাবে। হ্যাঁ, সে আস্তে আস্তে কনস্ট্রিক্টর টোনটা কমায় নিবে। আমি একটা বাস্তব উদাহরণ দেই। হ্যাঁ, আমাদের ডাক্তারদের দেখবেন যে কোনো একজন ডাক্তার হয়তো কোনো জায়গায় আক্রান্ত হয়েছে সন্ত্রাসী দ্বারা, এর পরের দিনই দেখবেন আমাদের ডাক্তার সমাজ কি হয়েছে, এ নিয়ে মিটিং মিছিল, মানে খুব একটা রিয়াকশন দেখা যায় মনে, ঠিক আছে। কিন্তু এরপরে যত দিন যাইতে থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে কি ঘটনা ঘটছিল কেউ আর জানে না, সে খবরও রাখে না আসলে কি হয়েছিল। তার মানে রেসপন্সটা কি হয়ে গেছে, ফেড হয়ে গেছে। বুঝতে পারছেন? ঠিক তেমনি ভ্যাসোমোটর সেন্টারও ওই যে ব্যারো রিসিপ্টর নার্ভটা যে কাটে ফেলানো হয়েছে, প্রথম দিকে সে খুব রিঅ্যাক্টিভিটি দেখাইছিল, কিন্তু 2-3 দিন পরে সে আর ওইটার তার রিয়াকশনটা কি ফেড হয়ে যায়, এই জন্য সে আগের মতো নর্মাল হয়ে যায়, এই জন্য প্রেশারটা কমে আবার নর্মালে চলে আসে। হ্যাঁ, তাহলে এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে এই প্রেশার কি আজীবনের জন্য বেড়ে গেল? বলে না স্যার, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই। তাহলে কি এইটা হচ্ছে শর্ট টার্ম রেগুলেটরি মেকানিজম, এটাকে নিউরাল মেকানিজম, নার্ভাস মেকানিজম, বুঝতেছেন তো? কারণ হচ্ছে এখানে কি দেখছেন, গ্লোসোফ্যারেঞ্জিয়াল ভেগাস নার্ভ, আর এটার কন্ট্রোলিং সেন্টার ছিল ভ্যাসোমোটর সেন্টার। আচ্ছা এইবার আরেকটা কথা বলি, শর্ট টার্ম রেগুলেটরি মেকানিজমের ভিতরে আরেকটা হচ্ছে কেমোরিসিপ্টর ফিডব্যাক মেকানিজম। কেমোরিসিপ্টর ফিডব্যাক মেকানিজম, কেমোরিসিপ্টরগুলি কখন কাজ করবে? নরমালি দেখা যাচ্ছে যে কেমোরিসিপ্টর মেকানিজমটা 80 মিন আর্টারিয়াল প্রেসার যদি 80 মিলিমিটার অফ মার্কারির নিচে না নামে, তাহলে কেমোরিসিপ্টর খুব একটা স্ট্রং ভূমিকা পালন করতে পারে না। হ্যাঁ, তবে মিন আর্টারিয়াল প্রেসার যদি 80 মিলিমিটার অফ মার্কারির প্রেসারের নিচে নেমে আসে, তখন মোটামুটি একটা পাওয়ারফুল রেসপন্স কেমোরিসিপ্টর মেকানিজম প্রডিউস করবে, যাতে করে প্রেসারটা ফার্দার ফল না করে। কথা বুঝতে পারছেন? তাহলে বিশেষ করে আপনার সার্কুলেটরি শক যখন ডেভেলপ করে, ওকে, সার্কুলেটরি শক যখন ডেভেলপ করবে, তখন কি ব্লাড প্রেশারটা যদি ফার্দার যেন ফল না করে, সেই জন্য কেমোরিসিপ্টর মেকানিজম কাজ করবে। তাহলে কেমোরিসিপ্টর মেকানিজমকে আপনি কি বলতে পারবেন? এটাও কিন্তু একটা ইমার্জেন্সি রেসপন্স করবে। কথা বোঝাতে পারছে কিনা? আচ্ছা যদি বলি ব্যারো রিসিপ্টর রেসপন্স কি লাইফ সেভিং, আপনি কি উত্তর দিবেন? ইয়েস, লাইফ সেভিং। ব্যারো রিসিপ্টর না হলে তো আপনি কি হয়ে যেতে পারেন, শকে চলে যেতে পারেন, এটা লাইফ সেভিং। ওকে, আচ্ছা কেমো রিসিপ্টরের ভূমিকাটা আসলে যেটা আমি বললাম যে আর্টারিয়াল প্রেসারের কন্ট্রোলের চেয়েও কেমো রিসিপ্টরের মেইন ভূমিকা হচ্ছে রেসপিরেটরি কন্ট্রোলে ভূমিকা বেশি। তারপরেও যদি কখনো কোনো কারণে বিশেষ করে সার্কুলেটরি শক যখন ডেভেলপ করে, মেইন আর্টারিয়াল প্রেসার কমতে কমতে 80 মিলিমিটার অফ মার্কারির নিচে নেমে আসে, হ্যাঁ, তখন এই কেমোরিসিপ্টর ফিডব্যাক মেকানিজম কাজ করে ব্লাড প্রেশারটাকে বাড়ায় স্টেবিলাইজ করার চেষ্টা করবে। মোটামুটি কেমোরিসিপ্টর ফিডব্যাক মেকানিজমের রেঞ্জ হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার 40 টু 70 মিলিমিটার অফ মার্কারি, এর মধ্যে যত সে ব্লাড প্রেশারটাকে এর মধ্যে থাকলে স্টেবিলাইজ করতে পারবে। যদি 40-র নিচে চলে যায় তাহলে আর কেমোরিসিপ্টর মেকানিজমে কাজ হবে না। আবার যদি মিন আর্টারিয়াল প্রেশার 70-র উপরে থাকে মিলিমিটার অফ মার্কারি, তাহলেও কেমোরিসিপ্টর খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কেমোরিসিপ্টর মেকানিজমের একটু আমি মেকানিজম আগে একটু বলি কেমোরিসিপ্টরটা থাকে কোথায়। এরা হচ্ছে পেরিফেরাল কেমোরিসিপ্টরের কথা বলতেছি, যারা কিনা অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডিতে থাকে। এই অ্যাওর্টিক বডি ক্যারোটিড বডি, এই ক্যারোটিডটা বাইফার্কেশন অফ দ্য ক্যারোটিড আর্টারি একটু ইমিডিয়েটলি উপরেই থাকে। হ্যাঁ, আর অ্যাওর্টিক সাইনাসের ওয়ালের কাছাকাছি থাকে হচ্ছে অ্যাওর্টিক বডি। এদের ভিতরে এক ধরনের স্পেশাল সেল থাকে, সেই সেলটার নাম হচ্ছে গ্লোমাস সেল। মনে রাখেন, গ্লোমাস সেল, অনেকগুলো গ্লোমাস সেল মিলে একটা দলা, হ্যাঁ দলা, এই দলাটারই আপনি বলতেছেন ক্যারোটিড বডি,
আর অ্যাওয়ার্টিক বডি। এই গ্লোমাস সেলের ইয়া হচ্ছে দে আর ভেরি মাচ সেন্সিটিভ টু কেমিক্যাল চেঞ্জ ইন দ্য ব্লাড, যেমন লো অক্সিজেন, হাই কার্বন ডাই অক্সাইড, ওকে, বা পিএইচ চেঞ্জ। নর্মালি এই অ্যাওয়ার্টিক বডি এবং ক্যারোটিড বডিতে নিউট্রিয়েন্ট আর্টারির মাধ্যমে বা নিউট্রিয়েন্ট ভেসেলের মাধ্যমে খুব রিচ ব্লাড সাপ্লাই থাকে। যদি কখনো কোনো কারণে প্রেশার কমে যাওয়ার কারণে এই বডিতে ব্লাড ফ্লো কমে যায়, ওকে, তখন এই যে গ্লোমাস সেল যে কেমোরিসেপ্টরগুলি তখন স্টিমুলেটেড হয়। কারণ হচ্ছে ব্লাড ফ্লো যখন কমে যায় তখন কার্বন ডাই অক্সাইডগুলো ওইখানে অ্যাকুমুলেশন হয়, হ্যাঁ, অক্সিজেনও ওইখানে আসতে পারে না, ফলে অক্সিজেন কমে যায়। একদিকে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, অক্সিজেন কমে গেল। গ্লোমাস সেলের এক্সাইটেশন মেকানিজমটা রেসপিরেটরি সিস্টেমে আমরা পড়াই, ঠিক আছে? তাহলে দ্যাটস অল অ্যাবাউট আসলে কেমোরিসেপ্টর মেকানিজম। আমি এটা নিয়ে ডিটেল বলবো না। এখন আমি চলে যাই শর্ট টার্ম রেগুলেশনের আরেকটা গুরুত্বপূর্ণ যে মেকানিজম, সেটা কি সিএনএস ইসকেমিক রেসপন্স। যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো সিএনএস ইসকেমিক রেসপন্স কি সব সময় কাজ করবে? উত্তর কি দেবেন আপনারা? যে নরমালি কি আমাদের বডিতে সিএনএস ইসকেমিক মেকানিজমটা এটা কাজ করে কিনা, ব্লাড প্রেশার কন্ট্রোল? উত্তর কি হবে? ইয়েস অর নো, যে কোনো একজন লেখেন তো, যারা ছাত্র আছেন ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার। বা সিএনএস ইসকেমিক রেসপন্সটা কখন অ্যাক্টিভেট হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলি। এক নম্বর কথা হচ্ছে এই ইসকেমিক সিএনএস ইসকেমিক মেকানিজমটা সব সময় কাজ করবে না, নরমালি এটা কাজ করে না। এইটা শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনে কাজ করবে। ইমার্জেন্সি সিচুয়েশন কেমন ইমার্জেন্সি? জানো তো ইমার্জেন্সি না, যখন আপনার মিন আর্টারিয়াল প্রেসার 40 মিলিমিটার অফ মার্কারির নিচে চলে গেছে, ওকে, 40 মিলিমিটার অফ মার্কারির নিচে চলে গেছে, তার মানে কি সর্বনাশ, আপনার প্রায় এক পা কোথায় দিছেন? কবরের মধ্যে দিয়ে বসে আছেন। তখন এই মুহূর্তে CNS ischemic mechanism, it will produce a very powerful response that will pull the blood pressure up sufficiently so that the heart can pump, okay. এইটা এমন একটা স্ট্রং রেসপন্স করবে যে পেরিফেরাল আর্টারিওল এমন কনস্ট্রিকশন করবে যে ওই আর্টারিওলের মধ্যে দিয়ে কোনো ব্লাড ফ্লো হবে না, হ্যাঁ, এবং ইউরিক কিডনিতেও ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, এটা ভেরি পাওয়ারফুল মেকানিজম। এটা নর্মালি ডে টু ডে আমাদের এটা নর্মালি কাজ করে না। এইটা সার্কুলেটরি ফেইলারের ইনিশিয়াল স্টেজে কাজ করে না, একেবারে যখন ইরিভার্সিবল স্টেজের দিকে শকে চলে যাচ্ছে তখন এটা কাজ করবে। অর্থাৎ যদি কোনো কারণে সিএনএস ইসকেমিক রেসপন্স আপনার ব্লাড প্রেশারটাকে স্টেবিলাইজ করতে ব্যর্থ হয়, আপনি ইরিভার্সিবল স্টেজ অফ শকে চলে যাবেন। অর্থাৎ দিস ইজ দ্য লাস্ট লাইন ফিজিওলজিক্যাল কন্ট্রোল মেকানিজম দ্যাট ক্যান সেভ ইউ ফ্রম ইরিভার্সিবল শক, অর্থাৎ লাস্ট লাইন ডিফেন্স বলতে পারেন, ওকে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সিএনএস ইসকেমিক রেসপন্স সম্পর্কে বললাম। তাহলে লাস্ট বিপি কন্ট্রোল মেকানিজম এরা মেইনলি 40 to 60 মিলিমিটার এই রেঞ্জের ভিতরে কাজ করে। তবে সবচেয়ে পাওয়ারফুল রেসপন্স করে হচ্ছে ব্লাড প্রেশারটা যখন 20 থেকে 25 মিলিমিটার মার্কারিতে নেমে আসে, ওকে, এই সময়টা ইট উইল প্রডিউস এ ভেরি পাওয়ারফুল রেসপন্স। আচ্ছা, মেকানিজমটা যদি বলি, যখন এরকম ব্লাড প্রেশার খুব লিথালি বা খুব সিভিয়ারলি ফল করে যায়, তখন যে ভাইটাল অর্গানে আপনারা জানেন যে ব্লাড ফ্লো কমে যাবে, এবং এমনকি সেরিব্রাল ব্লাড ফ্লো কমে যাবে। সেরিব্রাল ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে ভ্যাসোমোটর সেন্টারে কি হয়ে যাবে? ব্লাড ফ্লো কমে যাবে। তখন ভ্যাসোমোটর সেন্টার খুব স্ট্রংলি অ্যাক্টিভেটেড হবে এবং স্ট্রং সিম্প্যাথেটিক আউটপুট বা সিম্প্যাথেটিক ডিসচার্জ বাড়াই দিবে, যার ফলে ভিগোরাস কন্ট্রাকশন অফ দ্য ভেসেলস এবং টিপিআর বাড়ায়, আলটিমেটলি ব্লাড প্রেশারটাকে স্টাবলাইজ করবে, ওকে। এইটাকে বলতেছি সিএনএস ইসকেমিক মেকানিজম। আরেকটা ভাবেও হতে পারে, ধরেন ব্রেন টিউমারের কারণে, হ্যাঁ,
বা কোনো কারণে যদি ইন্ট্রাক্রানিয়াল প্রেসার বেড়ে যায়, আইসিপি সেইটা কি করবে, ইন্ট্রাক্রানিয়াল প্রেসার বেড়ে গেলে সে ব্রেনের উপর একটা কম্প্রেস করবে না, তাহলে সেরিব্রাল ভেসেলগুলো কম্প্রেশন হবে, কম্প্রেশন হইলে কি আবার কি সেই একই কথা, ভ্যাসোমোটর সেন্টারের ব্লাড যাইতে পারবে না, ইস্কেমিয়া হবে। তাহলে কি হবে, ভ্যাসোমোটর সেন্টার স্টিমুলেটেড হবে, স্টিমুলেটেড হয়ে কি হবে, সে ব্লাড প্রেশারটাকে বাড়াবে। কিন্তু এইবার খেয়াল করেন, ব্লাড প্রেশার খুব বেড়ে গেল, শোনেন এই সিএনএস রেসপন্সে কিন্তু ব্লাড প্রেশার অনেক বেড়ে যাবে, খেয়াল করবেন। এত পরিমাণ বাড়াতে হবে যেন ব্লাড প্রেশারটা বেড়ে ওই ইন্ট্রাক্রানিয়াল প্রেশারের সমান হয়ে যায়। সমান না হইলে তো ভেসোমোটর সেন্টারে আবার ব্লাড ফ্লো রিএস্টাবলিশ হতে পারবে না। তাহলে যখন ব্লাড প্রেশারটা বেড়ে আবার ইন্ট্রাক্রানিয়াল প্রেশারের সমান হয়ে গেল, তখন আবার ভেসোমোটর সেন্টারে কি হলো, ব্লাড ফ্লো আবার রিএস্টাবলিশ হলো। তখন ভেসোমোটর সেন্টারের মাথা ঠান্ডা হইলো, ঠান্ডা হয়ে সেইবার কি করলো, সিম্প্যাথেটিক আউটফ্লো কমাই দিল, কমাই দিলে এবার কি বলে, হার্ট রেট কমে গেল। সিম্প্যাথেটিক আউটফ্লো কমলে কি হবে, হার্ট রেট কমবে না, তার মানে ওদিক থেকে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটা বেশি হবে। তার মানে কি, এইটাকে বলে আছে কুশিং রিঅ্যাকশন, হ্যাঁ, বা তখন আছে ব্রাডিকার্ডিয়া হবে। ব্লাড প্রেশার বাড়ছে কিন্তু একদে ব্রাডিকার্ডিয়া হয়েছে, এটারে বলে হচ্ছে কুশিং রিঅ্যাকশন। খেয়াল করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে শর্ট টার্ম নিউরাল মেকানিজম। তার মধ্যে দুইটা মোটামুটি ব্যারো রিসিপ্টর সব সময় কাজ করতেছে। কেমো রিসিপ্টরটা বলা হয়েছে যে মিন আর্টেরিয়াল প্রেশার যদি, অর্থাৎ শুধুমাত্র সার্কুলেটরি শকের ক্ষেত্রে যখন মিন আর্টেরিয়াল প্রেশার 80 নিচে চলে যাচ্ছে তখন কাজ করবে। আর কুশিং সিএনএস ইসকেমিক মেকানিজমটা শুধুমাত্র যখন ব্লাড মিন আর্টারিয়াল প্রেশার অনেক কমে যাবে, লিথাল মানে ডেঞ্জারাসলি ফল করবে, দেখা গেল 40 মিলিমিটার অফ মার্কারিরও তার নিচে নেমে গেছে, তখন এটা কাজ করতেছে। ওকে, আচ্ছা, এরপরে আরো ইন্টারমিডিয়েট টার্ম, অর্থাৎ উইদিন মিনিটস বা উইদিন আওয়ার্সের ভিতরে যে প্রেশার মেকানিজমগুলো অ্যাক্টিভেট হবে, তারা কি করবে, তারা কোনটা কোনটা আমরা জানি যে একটা আছে হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিপ মেকানিজম, আর একটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিক। ফ্লুইড শিপ মেকানিজম কিছুই না, প্রেশার যখন বাড়বে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে ভেসেল থেকে ফ্লুইডটা ফিল্ট্রেশন বেশি হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে গেল, হয়ে ব্লাডের ভলিউম কমাই দিয়ে প্রেশার কমাই দিল। প্রেশার কমে গেলে উল্টাটা হবে, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ফ্লুইড কি হবে, অ্যাবজর্পশন হয়ে ভাস্কুলার কম্পার্টমেন্টে যাবে, ব্লাডের ভলিউমের প্রেশার বাড়াবে। এইটা মেইনলি ডিপেন্ড করে স্টার্লিং ফোর্সের উপরে। হ্যাঁ, স্টার্লিং ফোর্স কোনটা কোনটা আমরা জানি যে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ক্যাপিলারি কলয়েডাল অঙ্কোটিক প্রেশার, ইন্টারস্টিশিয়ালের ফ্লুইডের হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং অঙ্কোটিক প্রেশার, এই চারটা মিলে আসলে একটা ব্যালেন্স থাকে এবং এদেরকে বলা হয় স্টার্লিং ফোর্স। এইটা অন্য জায়গায় আলোচনা করার সুযোগ আছে, বুঝতে পারছেন, এখানে আর আলোচনা করব না, শুধু জেনে রাখেন এই চারটা ফোর্সকে স্টার্লিং ফোর্স বলে। আচ্ছা, আর রিল্যাক্সেশন টেকনিক কি, যদি সাডেন বা অ্যাব্রাপ্ট ব্লাড প্রেশারটা বেড়ে যায় তাহলে হবে কি, ভেসেলের ওয়ালে এই অ্যাব্রাপ্ট প্রেশারের কারণে কন্টিনিউয়াস স্ট্রেচিং এর কারণে ভেসেলটা রিল্যাক্স হয়ে যাবে এবং ব্লাড প্রেশার কমে যাবে। আবার যদি ব্লাড প্রেশার ফল করে তাহলে আবার এই স্ট্রেচিংটা উইথড্র হওয়ার কারণে ব্লাড প্রেশারটা তখন স্কুইজ করবে বা কনস্ট্রিকশন করবে এবং ব্লাড প্রেশার বাড়াবে। যাই হোক, এটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম। ওকে, এইটা মোটামুটি উইদিন মিনিটসের ভিতরে অ্যাক্টিভেট, এটার অ্যাক্টিভেশন শুরু হবে, অর্থাৎ রেনিন রিলিজ হয়ে এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয়ে, হ্যাঁ, 2-3 মিনিটের ভিতরে এরা কি করতে পারবে, প্রেশারটাকে বাড়াইতে পারবে। তবে ফুল ফাংশনাল হইতে 20 মিনিট সময় লাগে। কি বলছি, তাহলে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর সিস্টেমটা ফুল ফাংশনাল 2-3 মিনিটের ভিতরে এরা কাজ শুরু করে মোটামুটি ব্লাড প্রেশার অর্ধেক কারেকশন করে ফেলে, তবে এদের ফুল ফাংশনাল হইতে 20 মিনিট সময় লাগে। ওকে, আর ওই যে দুইটা বললাম ক্যাপিলারি ফ্লুইড শিপ মেকানিজম আর স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিক, এইটা মোটামুটি 30 মিনিটের মতো সময় লেগে যায়। কথা বুঝতে পারছেন? ওকে, এই জন্য বলছে উইদিন মিনিট, এই জন্য এদেরকে বলছে ইন্টারমিডিয়েট টার্ম মেকানিজম, ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেটরি মেকানিজম। আচ্ছা, এখন খেয়াল করি, তাহলে এই রেনিন এনজিওটেনসিন সিস্টেমটাও কিন্তু কখন অ্যাক্টিভেট হবে, অর্থাৎ ব্লাড প্রেশার কমে গেলে তাকে বাড়ানোর চেষ্টা করবে। কত
নিচে আসলে এই সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, 60 মিলিমিটার মিন আর্টেরিয়াল প্রেশার যদি 60 মিলিমিটার অফ মার্কারির নিচে আসে তখন এই রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। তার মানে দেখছেন মিন আর্টেরিয়াল প্রেশারটা যখন 60 নিচে চলে আসতেছে তখন কতগুলো মেকানিজম একসাথে কাজ করতেছে। হ্যাঁ, ওদিকে তো কেমো রিসিপ্টর মেকানিজম তো কাজ করতেছে, আর 60 পর্যন্ত ব্যারো রিসিপ্টর করছে। 60 নিচে আসলে এখন এই রেনিন এনজিওটেনসিন সিস্টেমটাও কিন্তু খুব স্ট্রং সিস্টেম। হ্যাঁ, যাতে ফার্দার আর ব্লাড প্রেশার না নামে। বডি সবসময় চায় ব্লাড প্রেশারটা কমাটাকে সে বেশি গুরুত্ব দেয়, কমতে দিতে চায় না, কারণ ইট ইজ ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, হাইপোটেনশন ইজ মোর ডেঞ্জারাস দ্যান দ্য হাইপারটেনশন। আচ্ছা, এনজিওটেনসিন 2 এটা আপনারা সবাই জানেন কিভাবে ব্লাড প্রেশার বাড়াবে। এরা ভেসো কনস্ট্রিকশন করে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় ব্লাড প্রেশার বাড়াবে। আরেকটা কাজ এরা করতে পারে, সেটা হচ্ছে এরা সরাসরি কিডনি টিউবুলের উপরে কাজ করে, যারা কিডনি সিস্টেম পড়ছেন আপনারা জানেন, কাজ করে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে ব্লাডের ভলিউম বাড়াবে এবং প্রেশার বাড়াবে। ভলিউম বাড়ায় প্রেশার বাড়ায় দিবে, সিস্টোলিক প্রেশার বাড়াবে। ওকে, আর ভ্যাসো কনস্ট্রিকশনের মাধ্যমে তারা কি পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াবে। সো আলটিমেটলি আর এরাও কিন্তু খুব পাওয়ারফুল পাওয়ারফুল ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেম। এবং যেহেতু ব্লাড প্রেশার 60 নিচে নামলে এরা অ্যাক্টিভেট হয়, তার মানে এরাও কিন্তু আপনাকে কি একটা ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছে। আপনার মেইন আর্টারিয়াল প্রেশার 60 নিচে চলে গেছে, তার মানে কি আপনি একটা ইমার্জেন্সির মধ্যে যাচ্ছেন, কিন্তু সেই সময় আপনাকে এই সিস্টেম কিন্তু আপনাকে বাঁচাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলবো এটাকে? লাইফ সেভিং সার্ভিস আমরা বলতে পারি। তাহলে লাইফ সেভিং কোনটা কোনটা বললাম? লাইফ সেভিং যদি বলি, আচ্ছা লাইফ সেভিং মেকানিজম কোনগুলো আছে ব্লাড প্রেশারের মধ্যে? ব্যারো রিসিপ্টর তো আছেই, হ্যাঁ, শক প্রিভেন্ট করতেছে। তারপরে সিএনএস ইসকেমিক মেকানিজম বলছি। হ্যাঁ, আর কেমো রিসিপ্টরটা আসলে খুব একটা স্ট্রং মেকানিজম না, কিন্তু এই রেনিন এনজিওটেনসিন সিস্টেম ইট ইজ এ ভেরি স্ট্রং মেকানিজম অ্যান্ড ইট ক্যান প্রডিউস ভেরি পাওয়ারফুল অ্যাকশন। তাহলে এইটাও কিন্তু সার্কুলেটরি শেখে আপনাকে লাইফ সেভিং এর ভূমিকা পালন করতেছে। কথা বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমার এইটা শেষ। এখন আসেন, তাহলে ইন্টারমিডিয়েট টার্ম হয়ে গেল, এরপরে বাকি থাকলো লং টার্ম মেকানিজম। লং টার্ম মেকানিজমটা মেইনলি হচ্ছে কিডনির মেকানিজম। বুঝতে পারছেন? সেখানে দুইটা আছে, রেনাল বডি ফ্লুইড মেকানিজম আর রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। ওকে, আর ইন্টারমিডিয়েট টার্মটা আসলে ছিল মেইনলি হচ্ছে ভাস্কুলার মেকানিজম। হ্যাঁ, যেটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিপ এবং স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিক। ওকে, আচ্ছা, এখন শুনেন এনজিওটেনসিন 2 কিভাবে কাজ করে আমরা জানি। এখন এর সাথে শুধু যোগ করতে হবে এনজিওটেনসিন 2 সরাসরি যেমন ভ্যাসোকনস্ট্রিকশন করে, রেনাল সোডিয়াম এন্ড সল্ট রিটেনশন করে, সেটা ঠিক আছে। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ সে কাজ করে, ইট উইল প্রডিউস অর ইট উইল স্টিমুলেট দ্য অ্যাড্রিনাল কর্টেক্স ভেরি স্ট্রংলি টু রিলিজ দ্য অ্যালডোস্টেরন হরমোন। ওকে, সো অ্যালডোস্টেরন হরমোন রিলিজ করার মাধ্যমে সে কি করবে, ফার্দার সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করবে, করে আলটিমেটলি ব্লাডের ভলিউম বাড়িয়ে কি করবে, ব্লাড প্রেশার বাড়াবে। তবে সেইটার জন্য, এই ইফেক্টটার জন্য ডেজ অর মান্থ, অনেক দিন সময় লেগে যেতে পারে। বুঝতে পারছেন? এই জন্য এইটা রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম যদি বলেন, এইটা হচ্ছে লং টার্ম মেকানিজম। আর যদি শুধু বলেন রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম, এই পর্যন্ত হইলে তারা কিন্তু মোটামুটি 20 মিনিটের মধ্যে তারা কাজ করবে। তার মানে ইন্টারমিডিয়েট টার্ম মেকানিজম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় মেকানিজম ডেসক্রাইব করার কোনো দরকার নাই। তবে আমি খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করতে চাই আপনাদের, গাইডলাইনেই আছে এই রেনিন এনজিওটেনসিন মেকানিজম নিয়ে। ধরেন আমরা যদি সল্ট খাওয়া বাড়াই দেই, খুব ধরেন 100% বাড়াই দিলাম, খুব বেশি বেশি লবণ খাচ্ছি, তো লবণ খাইলে কি হবে? প্রেশার বাড়ার কথা না? সবাই তো লবণ খাইতে কি করে, বলে না যে লবণ কম খান, তার মানে লবণ খাইলে প্রেশার বাড়ে। তাহলে কি হয় দেখেন, ধরেন লবণ খাইলাম, খাওয়ার পরে লবণের কি হবে, ফ্লুইড সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ বাড়লে কি পানিও বাড়বে না শরীরে, ব্লাডের ভলিউমও বাড়বে, বাড়লে কি প্রেশার বাড়বে। যদি প্রেশার বাড়ে তাহলে কিডনি থেকে রেনিন সিক্রেশন কি হবে, বাড়বে না কমবে বলেন তো?
রেনিন সিক্রেশন কিন্তু কমে যাবে। খেয়াল করে দেখেন, আপনারা ফিডব্যাক মেকানিজমটা চিন্তা করেন। যদি রেনিন কম হয় তাহলে এনজিওটেনসিনও কম হবে। এনজিওটেনসিন যখন কম হবে তখন কিডনি থেকে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন অর্থাৎ সল্ট অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন কিন্তু কমে যাবে। কমে গেলে এই তখন সল্ট অ্যান্ড ওয়াটারটা কি হবে, কিডনি দিয়ে লস হয়ে যাবে। লস হয়ে আপনার প্রেশারকে নর্মালাইজ করে ফেলছে। অর্থাৎ আপনি বেশি বেশি সল্ট খাইছেন, তারপরে বডির আপনার যে রেনিন এনজিওটেনসিন সিস্টেম সেটাকে কি করে ফেলছে, ফিডব্যাক মেকানিজমে সেটা নর্মালাইজ করে ফেলছে। একইভাবে আপনি যদি লবণ একেবারে না খান, সেক্ষেত্রে কি হবে, লবণ না খাইলে ব্লাড প্রেশার কমে যাবে, যেহেতু ব্লাডের ভলিউম কমবে। ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে কি রেনিন রিলিজ হবে কি হবে না, রেনিন রিলিজ হবে, এনজিওটেনসিন 2 ফরমেশন হবে, এবং এনজিওটেনসিন 2 তখন কি করবে, কিডনিতে গিয়ে বেশি বেশি সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে তখন ব্লাডের ভলিউম বাড়ে, প্রেশারটাকে আপ করে নর্মালাইজ করার চেষ্টা করলো। তার মানে দেখেন, আপনি লবণ কম খান বা বেশি খান, সেইটার কারণে আপনার ব্লাড প্রেশার খুব সিগনিফিকেন্ট চেঞ্জ হবে না, যতক্ষণ আপনার শরীরে রেনিন এনজিওটেনসিন সিস্টেম ফাংশনাল থাকবে, ইনট্যাক্ট থাকবে বা কাজ করবে। বুঝতে পারছেন? এখন শোনেন, কিন্তু যদি ধরেন আমরা একটা ওষুধ খাওয়াইলাম, কি ওষুধ দিলাম, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর বা এনজিওটেনসিন সিস্টেমকে ইনহিবিট করার যে সমস্ত ওষুধ বাজারে আছে আপনারা অনেকেই জানেন, এসি ইনহিবিটর বা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এই ব্লকার আপনি দিলেন, এই ওষুধ খাচ্ছে, এর সাথে আবার কি করতেছে, সে লবণ খাওয়াও বাড়া, বোঝাইতে চাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। একদিকে এনজিওটেনসিন ইনহিবিটর ওষুধও খাচ্ছে, আবার এই দিক থেকে লবণও বেশি খাচ্ছে। আগে কি হয়েছিল, এনজিওটেনসিন সিস্টেম ফাংশনাল ছিল, লবণ বেশি খাইলেও সেটাকে কমাই দিয়ে আপনার কিন্তু প্রেশার কিন্তু বাড়ে নাই। কিন্তু যেহেতু আপনি ওষুধ দিয়ে এনজিওটেনসিন সিস্টেমকে ব্লক করে রাখছেন, আবার এই পাশে লবণও খাচ্ছেন, আপনার তার মানে কি সোনায় সোহাগা, আপনার ব্লাড প্রেশার অন্তত 25 থেকে 50 মিলিমিটার বাইরে বেড়ে যাবে। এখন বুঝছেন তো, রুগীরে ওষুধ দেবেন, সাথে এই লবণ খাওয়ার ব্যাপারে কিন্তু খুব সতর্ক করতে হবে। ওষুধ খাচ্ছে আর এই পাশ দিয়ে লবণও খাচ্ছে, তাহলে কোনো লাভ হবে না, প্রেশার আরো বেড়ে যাবে। রুগীরা এসে বলে আমি তো কাঁচা লবণ খাই না, ভাজা লবণ খাই, কারণ আমরা লবণ খুব আমাদের প্রিয় খাবার। এই জিনিস যদি রুগীরে বুঝাই না দেন, রুগী কিন্তু বসবে না, রুগীরে ভয় দিতে হবে, তাহলে রুগী লবণ খাওয়া বন্ধ করবে। হ্যাঁ, রুগী এদিকে আপনার কি এনজিওটেনসিন সিস্টেম ব্লকার ওষুধও খাচ্ছে, আবার লবণ খাওয়াও খাচ্ছে না, এই ক্ষেত্রে শোনা খুব ভালো বেনিফিট হবে। অর্থাৎ এনজিওটেনসিন সিস্টেম তো আপনি ব্লক করে রাখছেন, অর্থাৎ লবণ কম খাচ্ছেন। নর্মালি এনজিওটেনসিন সিস্টেম যদি ফাংশনাল থাকে তাহলে সে আবার এনজিও কিডনি থেকে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে এইটাকে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করে। কিন্তু যেহেতু ওই ফাংশন সিস্টেমটাকে ব্লক করে রাখছেন, আবার লবণও খান না, তাহলে আপনার খুব ব্লাড প্রেশারটা কি হবে, সিগনিফিকেন্টলি ফল করবে, যেটা আপনি চাচ্ছেন। প্রেশার কন্ট্রোল করতে চাচ্ছেন, তো আপনার তো প্রেশারটা নিয়ন্ত্রণে আনা দরকার। তাহলে একদিকে ওষুধ দিলেন, রুগীকে লবণ খাওয়াটাও যদি কন্ট্রোল করতে পারে, তাহলে আপনি ডাক্তার হিসেবে খুব ভালো রেসপন্স পাবেন। আমরা ভালো রেসপন্স পাই না, কারণ হচ্ছে রুগীরা এই জিনিসগুলো বোঝে না, বুঝছে, তারা ভাজা লবণ খায় না, বিভিন্নভাবে লবণ খাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, পরে এসে বলে ডাক্তার কি ওষুধ দিয়েছেন তো কাজ হচ্ছে না। হ্যাঁ, পরে ডাক্তারের বদনাম করে। তো যা হোক, আমার মনে হয় এই মোটামুটি মেজর যে কটা রেগুলেটরি সিস্টেম, আমি আসলে ভাইবার সেন্সে আলোচনা করতেছি। আপনার ভাইবা যদি একটা ভালো মার্ক আপনারা ভাইবাতে ক্যারি করতে চান, তাহলে মোটামুটি এইখানে একটা ক্লিয়ার কাট আপনাদেরকে আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আর একটা জিনিস আপনাদেরকে বলি। নার্ভাস সিস্টেম, তার মানে ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেমকে যদি আমরা ভাগ করি, কিছু একটা ক্যাটাগরি আছে নার্ভাস রেগুলেশন। এই যে আপনি ব্যারো রিসেপ্টর মেকানিজম বলেন, কেমো রিসেপ্টর মেকানিজম বলেন, সিএনএস ইসকেমিক মেকানিজম বলেন, এগুলো কিন্তু সব নার্ভাস। এছাড়াও অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিক্টর সিস্টেম, হ্যাঁ, আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের আবার দুইটা ঘটনা ঘটতে পারে, খুব খেয়াল করেন। এই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমি ভ্যাসোভ্যাগাল শকের কথা বলবো। সিম্প্যাথেটিক
যেগুলো নর অ্যাড্রেনার্জিক সিম্প্যাথেটিক নার্ভ, যাদের নার্ভ এন্ডিং থেকে অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন রিলিজ হয়, এরা ইউজুয়ালি কি করে, আর্টারিওলকে কনস্ট্রিকশন করে, বুঝতে পারছেন, করে ব্লাড প্রেশার বাড়ায়। তবে কিছু কিছু সিম্প্যাথেটিক নার্ভ আছে যাদের কোলিন অ্যাসিটাইল কোলিন রিলিজ করে, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে কোলিনার্জিক সিম্প্যাথেটিক নার্ভ। আর অ্যাসিটাইল কোলিন কিন্তু ভ্যাসোডাইলেটেশন করে, খুব খেয়াল করেন। তাহলে এইগুলো কোথায় আছে? এই নার্ভগুলো আছে হচ্ছে স্কেলিটাল মাসেলে, যেই সমস্ত ভেসেল সাপ্লাই দিছে সেইখানে যে সিম্প্যাথেটিক ইনারভেশন আছে ওইখানে কি করে, ওইখানে নর অ্যাড্রিনালিনের বদলে অ্যাসিটাইল কোলিন রিলিজ হচ্ছে। অর্থাৎ সিম্প্যাথেটিক স্টিমুলেশন হইলে বডির অন্য অন্য জায়গায় যখন ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, সেক্ষেত্রে স্কেলিটাল মাসেলের যে সাপ্লাইং ভেসেলস আছে তাদের ভ্যাসোডাইলেটেশন হবে। এ থেকে আপনারা বুঝতে পারেন যখন এক্সারসাইজ আমরা করি, হ্যাঁ, এক্সারসাইজ করলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন ঠিকই হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে প্রেশার বাড়ে, কিন্তু সাথে সাথে এক্সারসাইজিং মাসেলে কিন্তু ভ্যাসোডাইলেটেশন হয়ে সেখানে বেশি বেশি ব্লাড সাপ্লাই দেয়। ওকে, আচ্ছা, এইটা দিয়ে আরেকটা জিনিস আমি ব্যাখ্যা করব, সেটা হচ্ছে ভ্যাসোভ্যাগাল সিনকোপ। একটা টার্ম আছে ভ্যাসোভ্যাগাল সিনকোপ। ধরেন কোনো একটা ডিস্টার্বিং, আপনার কোনো একটা ইমোশনাল ইভেন্ট বা কোনো একটা ডিস্টার্বিং থট, হ্যাঁ, এর কারণে সেরিব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে একটা সিগন্যাল আসবে, বুঝতে পারছেন? হয়তো আপনার কোনো এমন কোনো ইমোশনাল অথবা কোনো ডিস্টার্বিং থিঙ্কিং বা থট এর কারণে সেরিব্রাল কর্টেক্স থেকে, কোথায় বলছি, সরাসরি হাইপোথ্যালামাসের যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস, মনে আছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস কি করে, ভ্যাসোডাইলেটেশন করে, কিউটেনিয়াস ভ্যাসোডাইলেটেশন করে, হ্যাঁ। আচ্ছা, আসলো অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল চলে গেল হচ্ছে ভ্যাগাল সেন্টার অফ দ্য মেডুলা। মেডুলাতে ওই যে কি বলছিলাম, ভ্যাগাল সেন্টার যেটা, হ্যাঁ, ভ্যাগাল সেন্টার কি, নিউক্লিয়াস অ্যাম্বিকাস, ডরসাল মোটর নিউক্লিয়াস এবং ট্র্যাক্টাস সলিটেরিয়াস, এইখানে আসলো। আসার পরে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে ভেগাস নার্ভ, আপনারা জানেন হার্টকে কি করে, ইনহিবিট করে, হার্ট রেট কমাই দিবে, হার্ট রেট কমাই দিলে কার্ডিয়াক আউটপুট কমবে। আবার ওই ভ্যাগাল সেন্টার থেকে, মেডুলার যে ভ্যাগাল সেন্টার, সেখান থেকে একটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন যাবে মাসেলে। মাসেলের সিম্প্যাথেটিক স্টিমুলেশন, আমি কি বলছিলাম, মাসেলে কিন্তু ভ্যাসোডাইলেটেশন করবে। তাহলে খেয়াল করেন, একদিকে হার্ট ইনহিবিট হয়েছে, হার্ট রেট কমে কার্ডিয়াক আউটপুট কমে গেছে, আবার অন্যদিকে মাসেলের ওইখানে গিয়ে ভ্যাসোডাইলেটেশন করছে। আলটিমেটলি ব্লাড প্রেশার কি হবে বলেন তো? ব্লাড প্রেশার সাডেন ফল করে যাবে না? মাসেলে প্রচুর পরিমাণে ভ্যাসোডাইলেশনে ব্লাড সব কিন্তু পেরিফেরালি সব মাসেলে চলে গেছে, এদিকে হার্টের রেট কমে কার্ডিয়াক আউটপুটও কমে গেছে। তাহলে সাডেন ব্লাড প্রেশার ফল করবে না এবং পেশেন্টে ফেইন্ট হয়ে যাবে। এইটাকে বলতেছে ভ্যাসোভ্যাগাল সিনকোপ। ওকে, তাহলে আমার মনে হয় মোটামুটি ব্যাখ্যা করতে পারছি যে নিউরাল মেকানিজম। এছাড়া আরো কিছু ইনফ্লুয়েন্স আছে। আমাদের যে পেইন অ্যাসেন্ডিং পাথওয়ে আছে, যারা নার্ভাস সিস্টেম পারেন, যে সমস্ত অ্যাসেন্ডিং পাথওয়ে আছে, পেইন সেন্সেশন নিয়ে যাচ্ছে, এমনকি প্রোপ্রিওসেপশন নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে কিন্তু তারা ভ্যাসোমোটর সেন্টারকে একটা ইনপুট দেবে, ভ্যাসোমোটর সেন্টারকে তারা স্টিমুলেট করবে, করে তাহলে কি ভ্যাসোমোটর সেন্টার স্টিমুলেট হলে ব্লাড প্রেশার বাড়বে। তাহলে একটা রোগীর পেইন, ক্রনিক পেইন, তার ব্লাড প্রেশার কি হবে, বাড়বে না? একটা রোগী লং টার্ম ইমোশনাল স্ট্রেসে আছে বা ইমোশনাল ইনসাল্ট কন্ডিশনে আছে, তাহলে ভ্যাসোমোটর সেন্টারে কি বলছিলাম, ইমোশনাল সেন্টার লিম্বিক সিস্টেম থেকেও কিন্তু ইনপুট আসতেছে, স্টিমুলেট করতেছে, তাহলে তার কি ব্লাড প্রেশার বাড়বে না? তার মানে আপনাকে কি করতে হবে, তার অ্যাংজাইটি রিলিজ করতে হবে, মেডিকেশন দিতে হবে। সো আমার মনে হয় মোটামুটি ব্লাড প্রেশার রেগুলেশন এবং ইনফ্লুয়েন্স দিয়ে বেশ আমি আলোচনা করছি। এই জিনিসগুলো যদি, হ্যাঁ শুনেন, পাস করার জন্য কিচ্ছু লাগবে না,
খালি শর্ট টার্ম মেকানিজমের নাম পড়বেন, কি কি রিটেনের জন্য মেকানিজমগুলোর নাম পড়বেন, একটু ব্যারো রিসিপ্টর মেকানিজম আর এনজিওটেনসিন যে অ্যালডোস্টেরন মেকানিজমটা শিখবেন, এর মধ্যেই পরীক্ষাতে আসে। হ্যাঁ, পাস করার জন্য কোনো সমস্যা না। হ্যাঁ, তবে আপনি যদি একটা ভালো মার্ক বা আপনি একটা নলেজ অর্জন করতে চান, ব্লাড প্রেশার রেগুলেশন সম্পর্কে একটা কনসেপ্ট ডেভেলপ করতে চান, তাহলে মোটামুটি এইভাবে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো যাই হোক, আমার মনে হয় অনেক বক বক করে ফেলছি, আপনারা মনে হয় অলরেডি বিরক্ত আর কি। তো যারা আমার কথা শুনেছেন, হ্যাঁ, আমারে অনেকে অবশ্য পাগল বলে, আমার ছাত্রছাত্রীরা আমারে পাগল মনে করে, এই জন্য আমাকে দেখলে পালায় আর কি, দূরের থেকে দেখলেই আর কি পালায় যায়, কারণ সামনে দেখা হইলে দেখা গেল 10 মিনিট আলোচনায় তাদের সময় দেওয়া লাগতে পারে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় ছাত্রদের উপকারে কাজ করে যেতে পারি। সবসময় চেষ্টা করি যে বইয়ের টপিকগুলোকে আমি ছাত্রদেরকে ইজিভাবে উপস্থাপন করার, ইজিভাবে যেন তারা এটা বুঝতে সুবিধা হয়। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি আপনার আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ থাকে, আপনারা ভালো থাকেন, আপনাদের ইন্টারেস্ট থাকে, তাহলে হয়তো বা পরবর্তীতে আবার কোনো একদিন কোনো এক বিষয় নিয়ে আমাদের সাথে কথা হবে, বা আপনাদের যদি কোনো টপিকস নিয়ে আলোচনা করতে চান, আপনারা এখানকার মডারেটর বা কমেন্ট বক্সে বলতে পারেন যে স্যার এই বিষয়টা নিয়ে যদি কোনো একদিন আলোচনা করেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে আলোচনা করতে। আর যদি কোনো প্রেসার কন্ট্রোল মেকানিজম নিয়ে আপনাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, আমি হয়তো অনেক কিছুই আসলে বলা সম্ভব না, অনেক কিছুই মিস করে গেছি বা হাইড করে গেছি, তারপরে যদি আপনাদের কোথাও খটকা লাগে বা কোনো প্রশ্ন জাগে, আমার ইনবক্স আপনাদের জন্য সবসময় খোলা আছে, আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। হ্যাঁ, আমি হয়তো প্রম্পট রিপ্লাই না দিতে পারি, কোনো এক সময় 1 সপ্তাহ পরে হোক, 2 সপ্তাহ পরে হোক, 1 দিন 2 দিন পরে, আমি যখন সময় পাবো আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।